সময়কাল 2017। ওই সময় ওই গ্রামে দুটি ছেলে ছিল, একজনের নাম হচ্ছে রিফাত আর একজনের নাম হচ্ছে সায়েম। অন্যের ক্ষতি করাই ছিল এই দুইজনের কাজ। কার বাড়িতে মুরগি আছে, কার বাড়িতে হাঁস আছে, কার বাড়িতে ছাগল আছে, কার গাছে আম পেকেছে, কাঁঠাল পেকেছে, ডাব, নারকেল, মানে যেটা চুরি করা যায় আর কি, এইগুলো চুরি করাই ছিল এদের কাজ। এরা যে অভাবে পড়ে চুরি করতো বিষয়টা এরকম না। থাকে না কিছু মানুষের অস্থি মজ্জায় মিশে যায় এই ধরনের অপকর্ম, এরকমই ছিল। তবে এই দুইজনের মধ্যে অপেক্ষাকৃত বেশি দুষ্টু ছিল হচ্ছে রিফাত। যত কুকর্মের বুদ্ধিগুলো রিফাতের মাথায় আগে আসতো। আর রিফাতের অন্যতম সহযোগী ছিল এই সায়েম। তো ওই গ্রামের এক প্রান্তে একটা ছোটখাটো একটা জলাভূমি রয়েছে আর কি। আর ওই জলাভূমির শেষ প্রান্তে বাঁশঝাড় রয়েছে। বক বা এই জাতীয় পাখির যখন ডিম ফোটানোর সময় হয় বা ডিম পাড়ার সময় হয়, সেই ডিমের তা দিয়ে বাচ্চা ফোটাবে এরকম সময় হয়, তখন ওই বাঁশঝাড়ে এসে তারা বাসা বানায়। আবার যখন বাচ্চা বড় হয় তারা ওখান থেকে চলে যায়। প্রতি বছরই কিন্তু ওখানে এরকম পাখি আসে। বকই বেশি থাকে, কিন্তু বক প্রজাতির আরো পাখিও সেখানে আসে। যখন ওখানে আসে তখন কিন্তু গ্রামবাসীদের মধ্যে একটা বিষয় কাজ করে, তা হচ্ছে কেউ যেন এই বক বা বকের বাচ্চা মারতে না পারে। এটা কিন্তু তাদের মাথায় কাজ করে। এই জন্য দিনের বেলাতে কেউ যে ওখানে গিয়ে বক মারবে বা বকের বাচ্চা সংগ্রহ করবে খাওয়ার জন্য, এটা কিন্তু হয় না। গ্রামের লোকজন এই বিষয়ে খুবই সচেতন। কিন্তু তাহলে কি হবে, ওই গ্রামে তো দুটো ইচড়ে পাকা আছেই, এই দুটো তো আর বসে থাকবে না। এই দুটো চিন্তা করে কি করা যায়। যদিও বা প্রথম বুদ্ধিটা এই রিফাতের কাছ থেকে এসেছিল। রিফাত ওই সায়েমকে বলে, সায়েম চল আজকে রাতের বেলা বক ধরতে যাব। সায়েম তো সবসময় এই অপকর্মের সহযোগী হিসাবে ছিলই, আর দুটোতেই একই কোয়ালিটির, একজন না হয় একটু বেশি দুষ্টু আর কি। তো সায়েম বলে ঠিক আছে যাব। রাত তখন আনুমানিক 10টা 10:30 বাজে আর কি। দিনের বেলাতে তো যাওয়া যায় না, এলাকার লোকজন ধাওয়া দেবে, এই কারণে রাতের বেলা গিয়েছে। রাতের বেলা যখন গিয়েছে তখন ওরা তো টর্চ লাইট নিয়ে গিয়েছে। ওরা কিন্তু খোঁজ নিচ্ছে যে ঠিক কোন জায়গাটায় ওঠা যায়। তো এর মধ্যে দেখা গেল যে একটা বাসা একটু আলাদা, অপেক্ষাকৃত ওদের হাতের নাগালের কাছেই, আর বাসাটাও অন্যান্য বাসা থেকে আলাদা। আর ওদের কাছে যে টর্চ লাইটটা ছিল, এই টর্চ লাইটটা কিন্তু ওই চার্জার টর্চ লাইট, বেশ পাওয়ারফুল একটা টর্চ লাইট। যদিও আকারে ছোট ছিল, কিন্তু আলো বেশ ভালোই হয়। তখন কিন্তু এই দুজনই বুঝতে পারে এই বাসার মধ্যে থাকা বকগুলো আকারে বেশ বড়। একটা মা বক আছে বলে মনে হচ্ছে, আর 4টা বকের ছানা রয়েছে। এই ছানাগুলো সাইজ কিন্তু ভালোই, তার মানে হচ্ছে এক একটা দিয়ে বেশ ভালোই ভুরি ভোজ করা যাবে আর কি। তখন কি করেছে, গাছে উঠেছে, গাছ বলতে ওই বাঁশের কঞ্চি বেয়ে বেয়ে উপরে উঠেছে হচ্ছে এই রিফাত ছেলেটা। যখন ওঠা শুরু করেছে তখন নাকি ওই মা বকটা উড়ে গিয়ে কিছুটা দূরে বসেছে। সে ডানা ঝাপটাচ্ছে যাতে করে এই কাজ এরা না করে। কিন্তু এরা তো এই অপকর্মে সিদ্ধহস্ত, এর আগেও বহুবার এই অপকর্ম করেছে। তখন কি করেছে, ওই 4টা ছানা নিয়ে নিচে নেমে এসেছে রিফাত। যখনই নাকি নিচে নেমে এসেছে তখনই ঘটে একটা ঘটনা। সেটা হচ্ছে ওই যে বকটা, ওই বকটা অদ্ভুত শব্দে ডাকছে। ডাকছে বললে ভুল হবে, মনে হচ্ছে কথা বলছে, খুব অন্য রকমের কথা। কথাটা স্বাভাবিক মানুষের মতো না, কিন্তু মনে হচ্ছে কথাটা বোঝা যাচ্ছে। সে বলছে আল্লাহ বিচার করবেন, আল্লাহ বিচার করবেন। তো এটা কিন্তু এই যে সায়েম যে এ কিন্তু শুনেছে, রিফাতও শুনেছে। তখন সায়েম বলছে, রিফাত এক কাজ কর, এই পাখিগুলা উপরে আবার রেখে, আমার কাছে বিষয়টা ভালো মনে হচ্ছে না, মনে হয় কাজটা ভালো হচ্ছে না, চল চলে যাই। কিন্তু রিফাত বলে, যার ধুর কি বলিস না বলিস, আরে এগুলা কি আমরা শুনতে ভুল করতেছি, এগুলো রাখা যাবে না। তখন সায়েম বলে, না আসলে মনে হয় কাজটা ঠিক হচ্ছে না, যা যায় রেখে আয়, দেখিস না বকটা কেমন করতেছে। তখন সায়েম বলে, তোর মনে এত দয়া, তাই এসব কাজ করতে আসিস কেন? আমার মনে এত দয়া মায়া নেই। এই কথা বলতে বলতেই নাকি
পকেটে রাখা চাকুটা বের করে ওই 4টা ছানাকে জবাই করে ফেলে। এদিকে সায়েম যে একদম বাধা দিবে বিষয়টা এরকম করে নাই, তবে সায়েম বলছিল যে না করিস না করিস না, ওই জবাই করার সময়ও সে বলছিল, তবে তীব্র বাধা যেটা সেটা কিন্তু সায়েম দেয়নি। যখন জবাই করা হলো তখন মনে হলো ওই যে মা বকটা সে আরো বেশি করে বলতে শুরু করলো আর অদ্ভুতভাবে শব্দ করতে শুরু করলো। জবাই করার পর তাদের সাথে একটা পলিথিনের ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে 4টা ছানা রেখে দুজন মিলে হাঁটা শুরু করে দিল। প্রায় পুরোটা পথ মনে হচ্ছিল ওই বকটা উড়ে উড়ে আসে, উড়ে উড়ে কাছে থাকা কোনো একটা গাছের ডালে বসে আর অদ্ভুতভাবে ডাকতে থাকে, কান্না করতে থাকে আর বলছে আল্লাহ বিচার করবেন, আল্লাহ বিচার করবেন। এখন সায়েম কিন্তু বলছে যে রিফাত আমার কিন্তু খুব ভয় লাগতেছে, মনে হচ্ছে বিষয়টা অন্যরকম কিছু। রিফাত বলছে দূর ও কিছু না, এগুলো আমাদের মনের ভুল। তো এটা বলতে বলতেই কিন্তু তাদের বাড়ির কাছে চলে আসে। তখন এই 4টা বক থেকে রিফাত সায়েমকে 2টো দিতে চায়। সায়েম বলে না আমি এটা নেব না, তুই নিয়ে যা, আমি এটা খাবো না, আমার কাছে বিষয়টা ভালো লাগতেছে না, আমার ভয় লাগতেছে, আমি বাসায় চলে যাব। তো সে তো বাসায় চলে যায়। আর বাড়িতে নেবার পর এই জিনিসটা তো রেখে দিয়েছে। অদ্ভুত বিষয় হচ্ছে সকালবেলা রিফাত 4টা যে বকের ছানা রেখে দিয়েছিল, একটা প্রসেস করে রেখে দিয়েছিল আর কি, যাতে করে নষ্ট না হয়ে যায়। এই বকের ছানাগুলো সে আর দেখে না, কিন্তু রাতের বেলা সে কিন্তু ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছিল। এই স্বপ্নের কথা বলার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়ে যেতে শুরু করে এই সায়েমের বাড়ির দিকে। পথে দেখা যাচ্ছে সায়েমও হন্তদন্ত হয়ে এই রিফাতের বাড়ির দিকে আসছে। দুজন কিন্তু মাঝপথেই নিজেদের সাথে দেখা করে। তখন একে অন্যকে বলছে যে এই আমি তো একটা স্বপ্ন দেখছি, আমি এটা বলার জন্য তোর বাড়ির দিকে যাচ্ছি। ও একই কথা বলে, কি স্বপ্ন? প্রথমে রিফাত বলে যে আমি স্বপ্নে দেখলাম যে অনেক বড় আকৃতির একটা মানুষ, যার চেহারাটা ঠিক মানুষের মতো বলা যাবে না, মানুষের যেমন দাড়ি হয়, মনে হচ্ছে এই যে দাড়ি যেটা এটা তার কপাল, নাক, মোটামুটি মুখমণ্ডল ভরাই বলতে হবে, কিন্তু তার হাত পা মানুষের মতো, উচ্চতা একটা মানুষের মতোই, তবে বেশি উচ্চতা আর কি, হাত পা যে পশুর মতো বিষয়টা এরকম না। এই মানুষটা আমাকে টেনে হিচড়ে ঘর থেকে বাইরে নিয়ে যাচ্ছে এবং বলছে তোকে মেরেই ফেলবো। তো এই স্বপ্নটা আমি দেখে খুব ভয় পাইছি, এই জন্যই এটার কথা বলার জন্য তোর দিকে যাচ্ছি, আর ওইদিকে ওই বক গুলাও নাই। তখন সায়েম বলে আরে এই একই স্বপ্ন তো আমিও দেখছি, আমি তো এটা বলার জন্য তোর বাসার দিকে যাচ্ছিলাম। তখন দুজন মিলে আলোচনা করছে যে কি হলো। এর মধ্যে আবার রিফাত বলে ধুর ও কিছু না, মনে হয় দুঃস্বপ্ন দেখছি, রাতের বেলা একসাথে ওই যে বকের ওই কান্নাকাটি শুনছি, তো এই জন্য হয়তো বা এরকম কিছু দেখছি, চল আজকে রাতের বেলা আর একটা পুকুরে মাছ চুরি করতে যাব। তখন সায়েম বলে না, আমি এসব কাজের মধ্যে আর যাব না, আমি এসব কাজ আর করবও না। কেন যেন আমার কাছে অন্যরকম মনে হচ্ছে কাজগুলো ভালো হচ্ছে না। যা করছি তো, আমি এর থেকে ফেরত আসবো, আমি আর কখনোই এই কাজ করব না। দুইজনের বয়সই কিন্তু 16-17 বছরের বেশি না, এরকমই বয়স হবে আর কি। তখন রিফাত বলে দূর তুই না যাস, আমি যাব। তুই যেহেতু যাবি না, আজকে আর আমি মাছ চুরি করতে যাব না, যা। তবে আগামীকাল ঠিকই আমি রাতের বেলা আবার ওই বাঁশ বাগানে বকের বাচ্চা আনতে যাব, দেখি তো কি হয়। সিয়াম সাফ জানিয়ে দেয়, সিয়াম বলতে সায়েম আর কি, সাফ জানিয়ে দেয় যে না, সে যাবে না। তো যাই হোক, ওই রাতের বেলাও কিন্তু সে মাছ চুরি করেছে কি করে নাই এটা সায়েম বলতে পারে না, কারণ সে যায়নি। পরের দিন রিফাতের সাথে সায়েমের আর দেখা হয়নি, সায়েম অন্য একটা কাজে গিয়েছিল। আর সায়েম জানতো রাতের বেলা সে আবারও বাঁশঝাড়ে যাবে ওই যে বকের বাচ্চা চুরি করার জন্য। পরদিন সকালবেলা, অর্থাৎ যেই রাতে এই রিফাত চেয়েছিল রাতের বেলা গিয়ে বাঁশঝাড়ে ওই বকের বাচ্চা চুরি করবে, পরদিন সকালবেলা এই সায়েমের বাড়িতে রিফাতের বাবা আসে। সকাল সকাল তাকে ডেকে তোলে এবং বলে কি রে, রিফাত তো রাত্রেবেলা বাড়িতে আসলো না, ও কোথায় রে, একসাথে তো দুজন থাকিস। তখন সায়েম বলে যে আমি তো জানি না, 2 দিন ধরে ওর সাথে আমার ওইভাবে কথা হয় নাই, আর গত রাত্রে তো সায়েমের ওই বাঁশঝাড়ে গিয়ে ওই বকের বাচ্চা আনার কথা ছিল, কিন্তু আমি তো যাইনি। তখন বলে যে ঠিক আছে চল তো আমরা যাই সবাই মিলে ওই বাঁশঝাড়ে, কোনো সমস্যা হইল কিনা। তখন এই যে সায়েম সাথে যায়, সায়েমের বাবা আরো বেশ কয়েকজন লোকজন ছিল সাথে, তারা যান হচ্ছে ওই বাঁশঝাড়ের ওখানে। বাঁশঝাড়ের ওখানে গিয়ে তন্ন তন্ন করে খোঁজেন,
কিন্তু রিফাতকে কোথাও পাওয়া যায় না। এদিকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, রিফাতকে আর খুঁজে পাওয়া যায় না। তখন সবাই তো চিন্তিত হয়ে যায়, রিফাত কোথায় গেল। মনের মধ্যে তো সন্দেহ কি দিতেই থাকে। সায়েমকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। সায়েম একটা পর্যায়ে ওই যে রাতের বেলা যে ঘটনাটি ঘটেছিল বকের বাচ্চা আনতে গিয়ে, ওই ঘটনা বলে, এরপর স্বপ্ন যেটা দেখেছে সেটা বলে। এদিকে কি হয়, এই সায়েমও কিন্তু প্রায় প্রতি রাত্রে ওই একই স্বপ্ন দেখে যে কোনো একটা অবয়ব, বেশ লম্বা দেহি, হাত পা মানুষের মতো হলেও মুখমণ্ডল ভর্তি দাড়ির মতো গজিয়ে গেছে, অর্থাৎ মুখমণ্ডল ভর্তি লোম, এরকম একটা অবস্থা। এরকম একটা অবয়ব তাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে বেধড়ক কিল ঘুষি মারতে থাকে আর বলতে থাকে তোকেও নিয়ে যাব। তো এটা যখন সায়েমের পরিবারও জানলো আর রিফাতের পরিবার জানলো, তখন কিন্তু তাদের ভেতরে একটা সন্দেহ দানা বাঁধতে থাকে, নিশ্চয়ই এখানে অন্য কোনো ঝামেলা আছে। তারপরও কিন্তু এসব বিষয় নিয়ে আলোচনা হতে হতে প্রায় 6 দিন পার হয়ে গেছে। এরপর স্থানীয় একজন হুজুরের কাছে যান রিফাতের বাবা। যাবার পর হুজুরকে যখন সব কথা খুলে বলেন, সায়েমও সব কথা খুলে বলেছে। খুলে বলার পর বলছেন যে ঠিক আছে, আমি তো বিষয়টা শুনলাম, বিষয়টা তো আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না, তবে আমি দেখি কিভাবে কি করা যায়। তো 1 রাত পর, অর্থাৎ ওই রাত চলে গেছে, তার পরের দিন মাগরিবের নামাজের পর হুজুর হাতে একটা টর্চ লাইট নিয়ে রিফাতের বাড়িতে আসেন। রিফাতের বাড়িতে এসে রিফাতের বাবাকে ডাকাডাকি করতে থাকেন, বলেন যে আপনি সায়েমের বাবাকেও ডাক দেন, সায়েমকেও সাথে নিয়ে আসেন, আরো লোকজন সাথে নিয়ে আসেন, আর বেশি করে সবাই আলো সাথে নিয়ে আসেন। রিফাতকে মনে হয় পাওয়া যাবে, যতটুকু তথ্য পাওয়া গেছে। কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, বলে ওই বাঁশঝাড়াই যেতে হবে, ওখানেই পাওয়া যাবে। তো ওই বাঁশঝাড়ে সবাই মিলে যাওয়া শুরু করলেন। কাছাকাছি যেতেই খুবই বিকট দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, মাংস পচা গন্ধ, খুবই বাজে দুর্গন্ধ আর কি। অথচ দিনের বেলাতেও কিন্তু ওই দিক দিয়ে লোকজন কাজ করে গেছে, এমনকি সন্ধ্যার আগেও ওই দিক দিয়ে মানুষ হেঁটে গেছে, এরকম মানুষও কিন্তু তাদের সাথে এসেছে, কিন্তু কোনো দুর্গন্ধ তারা ওই সময় পায়নি। সবাই তো অবাক যে কি ব্যাপার, এইরকম দুর্গন্ধ এখানে, ঘটনাটা কি হতেও পারে। অনেক সময় শেয়াল কুকুর কোনো মৃতদেহ হয়তো বা কোনো প্রাণী মারা গেছে সেটা টেনে এখানে নিয়ে আসতে পারে, কিন্তু হুজুর বলছিলেন যে এটা কোনো অন্য প্রাণী, অর্থাৎ মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর মৃতদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, বিষয়টা এরকম না। মানুষের মৃতদেহ পচে গেলেই এই ধরনের দুর্গন্ধ বের হয়। আসেন আপনারা, আসেন আমার সাথে। এরপর যখন ওই বাঁশঝাড়ের নিচে আসেন, নিচে কোনো কিছু দেখা যায় না। তখন হুজুর বলেন আপনার উপরের দিকে টর্চ মারেন, তো আমিও মারতেছি, দেখি কিছু দেখা যায় কিনা। উপরের দিকে টর্চ লাইট মারতে মারতে হঠাৎ করে একটা জায়গায় এসে প্রায় অনেকেই টর্চ লাইটের আলো একটা জায়গায় এসে আটকে গিয়েছে। ওই জায়গাটা অনেক বেশি আলোকিত হয়ে গেছে, যেহেতু অনেকের টর্চ লাইটের ফোকাসটা ঠিক ওই দিকেই। সবাই দেখে রিফাতের মৃতদেহ। রিফাতের মৃতদেহটা পচে গেছে, তবে চেহারা বিকৃত হয়নি, শরীরের অন্যান্য অংশ বিকৃত হয়ে গেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। তার চেহারাটা অবিকৃত ছিল অনেকটাই, পুরোপুরি যে একটা অবিকৃত ছিল বিষয়টা এরকম না, তবে অনেকটাই ছিল, কিছুটা সামান্য কিছু বিকৃত হয়েছে, মানে চেহারা বোঝা যায় যে এটা রিফাতের মৃতদেহ। তবে হাত পা কিছু কিছু জায়গায় এমন অবস্থা হয়েছে শুকিয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় ফুলে উঠে পচন ধরে গেছে, সেই জায়গাটা কালো হয়ে গেছে। আবার শরীরে কিছু কিছু জায়গায় মাংস খসে পড়ে গেছে, সেখানকার হাড় দেখা যাচ্ছে। এমন একটা বিভৎস অবস্থা। এইরকম লাশ কে নামাবে? তখন তো চারদিকে হই হট্টগোল পড়ে গেল, আরো লোকজন সেখানে চলে আসে। তারপর একজন ব্যক্তিকে নিয়ে আসা হয় যিনি এই টাইপের কাজ করতে তার কোনো সমস্যা হবে না, অর্থাৎ তিনি এই ধরনের কাজ অভ্যস্ত, পচাগোলা লাশ উঠাতে নামাতে অভ্যস্ত থাকেন, এরকম কিছু লোক। তো এরকম একজন লোককে নিয়ে আসা হয়। তো উনি রিফাতের লাশটা নামান। নামানোর পর হুজুর বলেন যে দ্রুত একে গোসল দিয়ে জানাজা পড়িয়ে দাফন করে দেন। আর এটা নিয়ে থানা পুলিশ করার দরকার নাই, কারণ একে কেউ খুন করেনি, অর্থাৎ মানুষের মধ্যে থেকে কেউ একে খুন করেনি, এ ওর নিজের দোষেই মারা গেছে। রিফাতের বাবা বলেন দেখি কোনো কথা হইলো, আমার ছেলেকে নিশ্চয়ই কেউ মারছে, আমি তো অবশ্যই থানা পুলিশ করব, মামলা করব, এটা তো পুলিশ কেস। তখন হুজুর বলেন যে এগুলো করে আসলে কোনো লাভ হবে না, আমি আপনাদেরকে সবকিছুই খুলে বলবো, আপাতত দ্রুত এই লাশ দাফনের ব্যবস্থা করেন। তখন হুজুরের পরামর্শে সবাই মিলেই রিফাতকে আবার গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে দাফন করে দেওয়া হয়।
এখন কথা হচ্ছে ঘটনাটা আসলে কি হয়েছে। সবাই তো হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর বলেন তো ঘটনাটা কি, আপনার কথা মতো তো পুলিশকে জানালাম না, কিন্তু ব্যাপারটা কি এটা তো আমাদেরকে জানতে হবে। তখন হুজুর বেশ কিছু তথ্য জানান, যে তথ্যগুলো আসলে আগে কেউ জানতো না। তা হচ্ছে যে ওই রাতে সায়েম আর রিফাত বক ধরতে গিয়েছিল। মূলত এরা বক ছিল না, তবে হুজুর এটা শুরুর দিকে জানেন নাই। হুজুর তার অনুগত দুজন জিনকে বিভিন্ন সময় তথ্য আদান প্রদান করার জন্য পাঠান। তো একজন জিনকে পাঠান, সে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট খোঁজ খবর নিয়ে আসে, সে কোনো তথ্য পায় না, সে কিছু জানতে পারে না। এরপর আর একটা জিনকে উনি পাঠান, যে তার থেকে তথ্য সংগ্রহে আরো বেশি দক্ষ আর কি। তো সে যখন যায় মোটামুটি 20-25 মিনিট পর ধূপ ধাপ শব্দ হচ্ছে হুজুরের ঘরের মধ্যে, মনে হচ্ছে বাইরে থেকে কেউ ভাঙচুর করতে করতে আসতেছে। তখন দেখা গেল দুটো জিন এসে হাজির হয়েছে। অন্য একটা অপরিচিত জিন হুজুরের এই জিনটাকে ওই কলার ধরে এনে হুজুরের সামনে ধপাস করে ফেলেছে। আর ওই জিনটাও হুজুরকে সালাম দিয়ে বলছে, এই হুজুর, এই তুই একে পাঠাইছিস কেন আমার কাছে, বলতো। তখন হুজুর বুঝতে পারলেন যে আসলে এর কাছে তথ্য সংগ্রহ করতে গেছে, হঠাৎ করে রেগে গেছে। আর যেহেতু সালাম দিয়েছে আর তার বেশভূষায় মনে হচ্ছে সে মুসলিম, হুজুর তাদেরকে দেখতে পাচ্ছিলেন আর কি। যদিও দেখা যাচ্ছে যে ওই ঘরের মধ্যে আধো আলো আধো ছায়া ছিল আর কি, এরকম একটা অবস্থা, তবে হুজুর দেখতে পাচ্ছিলেন তাদেরকে। তো হুজুর বললেন যে আমি তো রিফাতকে খোঁজ করছি, তার কি হয়েছে এটা জানার জন্যই মূলত আমি পাঠাইছিলাম আর কি। এখন তুমি কেন একে ধরে নিয়ে আসছো এইভাবে, বলো তো দেখি, আমার জিনকে তুমি এইভাবে ধরে নিয়ে আসছো। বলে হ্যাঁ, ও তো আমার কাছে গেছিল তথ্য নেওয়ার জন্য, তো আমার হঠাৎ করে রাগ হয়ে যায়, এই জন্য ওকে নিয়েই তোমার কাছে চলে আসছি। কারণ শোনো ঘটনা কি হয়েছে। আমার 4টা সন্তান, 4টাই ছেলে সন্তান। এই সন্তানরা নির্দিষ্ট একটা সময় এই বার্সারের এখানে আসে, কারণ বকেদের সাথে খেলা করতে ওরা খুব পছন্দ করে। অল্প কয়েকদিন থাকে আবার চলে যায়। ওই সময়ে তাদের মাও রাতের বেলা আসে, তখন ওরা ওই বাসাতেই ছিল। আর রিফাত আর সায়েম ওখানে চলে আসছে। চলে আসার পর এই বাচ্চাদেরকে নিচে নামিয়ে নিয়ে আসে। তার মা কিন্তু চেষ্টা করেছিল, কারণ ওই সময় সে যেই অবস্থায় ছিল ওই অবস্থাতে সরাসরি ওদেরকে প্রতিহত করা যায় না, এটা আমাদের একটা সীমাবদ্ধতা। কিন্তু আমি ওই সময় অন্য একটা জায়গায় সফরে ছিলাম, যার কারণে আমি বিষয়টা জানতাম না। এরপর আমি এসে শুনি এই অবস্থা। তখন আমি রিফাতকে ধরে নিয়ে গেছি। রিফাত যখন রাতের বেলা আবার ওই বাঁশবাগানে আসছে, তখন তো আমি ওকে ধরে নিয়ে গেছি। ধরে নিয়ে আমি ওকে মেরে ফেলেছি, আর ওকে আমাদের দেশে রেখে দিয়েছিলাম। ওর লাশও দেব না এমনটাই চিন্তা ছিল, ওর দাফন কাফনও হবে না। তারপরও একটা সময় মনে হলো যে ও তো মানুষ, ওর পরিবারের অধিকার আছে যে তার সন্তানকে শেষ দেখা, দাফন কাফন করানো, এটা মনে হয় আমার জন্য উচিত হচ্ছে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই লাশটা ফেরত দিব। এর মধ্যে এই জিনটা চলে আসছে, সে এই বিষয়ে যখন আমার সাথে আলোচনা করছে আমারও রাগ হয়ে যায়, যেহেতু আমার 4টা সন্তান মারা গেছে, আমার রাগ থাকাটাই স্বাভাবিক। তখন মূলত একে আমি এইভাবে ধরে নিয়ে আসছি, যার জন্য আমি দুঃখিত। আর ওর লাশটা আমি পরের দিন ফেরত দিব মাগরিবের নামাজের পর, ওই একই জায়গায় যেখান থেকে আমি ধরে নিয়ে গেছিলাম ওকে, ওখানে ওর লাশটা পাওয়া যাবে। তবে লাশটা অবিকৃত পাওয়া যাবে না, কেন ওর লাশটাই পচন ধরেছে। আর এই যে সায়েম ছেলেটা, ওকে কিছু বলি নাই এই কারণে, কারণ ও ওই সময় কিছুটা হলেও সহানুভূতি দেখিয়েছিল। পরবর্তীতেও সে এই কাজে আর লিপ্ত হয়নি। তবে সায়েম যেন এটা মনে রাখে, ওর উপর আমার নজর আছে। ও যদি ভবিষ্যতে আর কোনো প্রাণীকে আঘাত করে, অন্যায়ভাবে হত্যা করে, তাহলে কিন্তু একই পরিণতি সায়েমকেও বরণ করতে হবে। এই ধরনের কথা বলেই নাকি ওই জিনটা সালাম দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দিন তো রিফাতের ডেড বডি পাওয়া গেল। তো এই ঘটনা যখন জানাজানি হলো, তখন সবাই বুঝতে পারেন আসলে রিফাতকে কোনো মানুষ মারেনি, সে তার কর্মদোষে জিনেদের হাতে নিহত হয়েছে। সে 4জন জিন সন্তানকে নৃশংসভাবে হত্যা করেছে। এই পরিণতি তার কাম্য ছিল, এটা সবাই বুঝতে পারে। আর ওই যে সায়েম, সে কিন্তু ওই প্রথম ঘটনার পর থেকে নিয়ে আর কখনোই এই ধরনের কাজে আর লিপ্ত হয়নি। সে একদম স্বাভাবিক হয়ে যায়, ভালো জীবনযাপন করতে থাকে। সে একদম
ভালো বলতে যেটা বোঝায় আর কি, সেইভাবেই সে জীবনযাপন করছে বলে জানা যায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু শিক্ষণীয় বিষয় রয়েছে। তবে এখানে কেউ কেউ প্রশ্নও করতে পারেন, সেটা হচ্ছে যে যে জিনিসগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন, অনেক কিছু আল্লাহ তাআলা হালাল করেছেন, আমরা সেগুলো খেলে সমস্যাটা কি? আমরা সেটা খেতেই পারি, কারণ আল্লাহ তো এটাকে হারাম করেননি। তো এইখানে কিন্তু আলেমগণ ফতোয়া দিয়েছেন, তা হচ্ছে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন যেগুলো আমরা সব সময় খাই সেগুলো, কিন্তু হালাল কোনো প্রাণী যদি এমন অবস্থায় থাকে যে এগুলো হত্যা করলে বা খাওয়ার উদ্দেশ্যে ব্যবহার করলে মানুষের অস্তিত্বের একটা সংকট তৈরি হবে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে, তাহলে সেই হালাল প্রাণীগুলোর বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে। এই নিষেধাজ্ঞা আরোপ করা মানে এই না যে ওই হালাল প্রাণী হারাম হয়ে গেছে, মূলত মানুষের অস্তিত্ব যেন টিকে থাকে, পরিবেশের ভারসাম্য যেন বজায় থাকে, পরিবেশের অস্তিত্ব যেন বিপন্ন না হয়, এই জন্য যদি কোনো হালাল প্রাণীর উপরও নিয়মতান্ত্রিকভাবেই নিয়ম মেনেই যদি তাদেরকে হত্যা করা বা খাওয়া নিষেধ করা হয়, তাহলে ওইটা করা যাবে না। প্রিয় লিসেনার্স, একটা অদ্ভুত বিষয় যেটা আমাকে আসলেই খুব ভাবায়, সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে আমাদের পেজে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, আমিনুল ইসলাম হিমেল নামে একটা ছেলে, যার বয়স 25 কি 26 বছর হবে। সে মাঝে মাঝেই রাতের বেলা একটা স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে সে একটা নারী অবয়বকে দেখে। এই নারী অবয়বটার বাসা নাকি ঢাকার মিরপুর এলাকায়, বিশেষ করে মিরপুর 10, 11, 12 এটার মধ্যে হতে পারে আর কি। এই নারী অবয়বটাকে সে যেমন স্বপ্নে নাকি দেখে, ওই নারী অবয়বটাও নাকি বাস্তবেই আছে, তার বাড়ি ওইখানে, সেও নাকি স্বপ্নে এই ছেলেটাকে দেখে। এরা একে অন্যকে খুঁজছে, কিন্তু কেউ কারো সন্ধান পায় না, কেউ জানে না যে তার আসল বাসাটা কোথায়। হিমেল ছেলেটা ঢাকাতে এসে এই মিরপুরের এদিকে সে অনেক খোঁজাখুঁজি করেছে। তার একটা ভিডিও যখন আমার কাছে আসে সেটা আমি আপলোড করি, অনেকে ইতিবাচক কমেন্টও করেছেন, তবে নেতিবাচক কমেন্টের সংখ্যাই বেশি। তবে আমার কাছে অবাক লেগেছে যে স্বপ্নে এরকম একটা মেয়েকে সে দেখেছে এবং সেই মেয়েকে সে খুঁজে বেড়াচ্ছে পাগলের মতো হয়ে। সে আমাকে জানিয়েছে যে সেই মেয়েটাও নাকি তাকে খুঁজতে ফরিদপুর এবং রাজবাড়িতে গিয়েছিল তার পরিবারের সাথে। আমি আরো অবাক হব সত্যি সত্যি যদি হিমেল এই মেয়েটাকে খুঁজে পায়, আসলেই এটা অবাক করার মতো বিষয়ই হবে। তো এই কারণে আমরা ভিডিওটা আপলোড করেছিলাম। তো প্রিয় লিসেনার্স, আসলে পৃথিবীতে অনেক রহস্যময় বিষয় ঘটে, সবকিছুর ব্যাখ্যা আমরা দিতে পারবো না। এমনই একটি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি রবি ভাই আমাদেরকে পাঠিয়েছেন। তো ঘটনাটি রবি ভাই কিভাবে পেয়েছেন এটা একটু বলার দরকার। তো রবি ভাই তো বর্তমানে এলজিডিতে কর্মরত রয়েছেন। ওনার বাসা বর্তমানে ফরিদপুরের কানাইপুরে, কানাইপুর যে বাজার, ওই বাজারের একদম পাশেই ওনার বাসা। তো দেখা যাচ্ছে যে ওনারা যারা ওখানে থাকেন, এলজিডিতে যারা কর্মরত রয়েছেন এমন ব্যক্তিরাই ওখানে থাকেন। তো তাদের তো পরিবার এখানে নাই, রান্না বাড়া তো করতে হয়। রান্না করার জন্য স্থানীয় একজন মহিলাকে রাখা রয়েছে। তো যিনি ছিলেন পূর্বে, উনি আবার কোন একটা কারণে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছেন, নতুন একজন আসছেন। তো নতুন যিনি আসছেন উনি মাঝে মাঝে দেখেন যে ওই রবি ভাই ইউটিউবে কিছু একটা শুনছে। তো ওই খালা জিজ্ঞেস করছেন যে আপনি কি শোনেন? তখন রবি ভাই বলেছেন আমি তো এই ভয়ের ঘটনা শুনি। তখন ওই খালা বলছেন যে ইউটিউবে শোনা বাদ দেন, আমার কাছে একটা ঘটনা আছে, সেইটা শোনেন, দেখেন তো ঘটনাটা কেমন লাগে। এরপর রবি ভাই তো তার কাছ থেকে ওই ঘটনাটি শোনার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। তখন ওই খালা ঘটনাটি শেয়ার করেন। তো ঘটনাটি যেই গ্রামে ঘটেছিল, ওই গ্রাম কেন্দ্রিক ঘটনা কিন্তু আমাদের চিফ মডারেটর সৌমিত্র রয়ও দিয়েছিল। বিশেষ করে পিশাচ পক্ষী, ময়না রহস্য, এই ঘটনাগুলো যেখান থেকে সংগ্রহ করেছেন সেটা হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের বাবুখালী গ্রামে। ওই বাবুখালী গ্রামে যে বাজারটা রয়েছে, ওই বাজারে খাসির মাংসের এক ধরনের মোগলাই বা পুরি পাওয়া যায় আর কি। এটার বেশ স্বাদ বলে জানিয়েছেন সৌমিত্র রায়। তো গ্রামে গেলে ওখানে যেতেন নদী পার হয়ে, তখন কিন্তু কিছু ঘটনা সংগ্রহ করেছেন। মূলত এই বাবুখালী গ্রামেরই এই ঘটনাটি। তো
ঘটনাটির সময়কাল 1973 কি 74 সাল। তো এই যে যিনি খালা, এই খালার যিনি চাচি, একজন চাচি ছিলেন আর কি, মূলত তার সাথে ঘটনাটি ঘটেছিল। এই চাচির নাম হচ্ছে রিক্তা বেগম। তো ওনার তো বিয়ে হয়েছে, তবে অল্প বয়সে ওনার বিয়ে হয়েছিল এই রিক্তা চাচির আর কি। বিয়ের পর সাধারণত কিছু কিছু একটা রূঢ় বাস্তবতা আমরা দেখতে পাই। বিশেষ করে গ্রাম অঞ্চলে যে এটা রয়েছে তা না, শহর এলাকাতেও কিন্তু এই বিষয়টা রয়েছে, তবে গ্রামে এটা বেশি দেখা যায়। তা হচ্ছে বিয়ের পর পরই বেটার বউকে দিয়ে বিভিন্ন ধরনের ভারী কাজ করানো, খাবার কম খেতে দেয়া। এটা কিন্তু গ্রামে শাশুড়িরা বেটার বউদেরকে কন্ট্রোলে রাখার জন্য এই কাজটি করতেন, আর নিজের হাতে বেড়ে খাওয়ার তো কোনো অনুমতিই থাকতো না। এখনো হয়তো বা অনেক পরিবারে এটা রয়েছে, আমরা দেখি, পুরুষরা এটা দেখি, কিন্তু আমরা এটার আসলে কোনো প্রতিবাদই করি না। এটা আমাদের একটা দীনতা বলতে হবে। তো যাই হোক, তো ওই সময় এই বাস্তবতা আরো বেশি ছিল। রিক্তা খালার বিয়ে হয়েছে অল্প বয়স, মানে যখন তার বয়স অনেক অল্প, তখন উনি অনেক কিছু বুঝে ওঠার আগেই শ্বশুরবাড়িতে গিয়েছেন। এই রিক্তা চাচির যিনি হাজবেন্ড, উনি কিন্তু রেলে চাকরি করতেন, ছোটখাটো একটা চাকরি করতেন আর কি। আর ওই চাকরি করে ফ্যামিলি নিয়ে সেখানে থাকাটা কঠিন ছিল, যার কারণে উনি ওনার ওয়াইফকে গ্রামে রেখে গিয়েছিলেন। এদিকে শাশুড়ি তাকে পছন্দ করে না। এমনটা না যে রিক্তা চাচির চেহারা সুরত খারাপ, বিষয়টা এরকম না, কেন জানি পছন্দ করে না। ওই বাড়িতে উনি কিন্তু একমাত্র বেটার বউ। তার মানে হচ্ছে যে এই রিক্তা চাচির যিনি হাজবেন্ড, ওনার আর কোনো ভাই নেই, ওনার 4 জন বোন রয়েছে। তো এই বোনদের মধ্যে কারো কারো বিয়ে হয়ে গেছে, কারো কারো তখনও বিয়ে হয়নি। দেখা যাচ্ছে যে ওনার শাশুড়ি কোনো এক অজ্ঞাত কারণেই এই রিক্তা চাচির উপরে ক্ষিপ্ত, মানে ভালো ব্যবহার করে না, ঠিকঠাক মতো খাবার দেয় না। আর তো বললামই শুরুতে, খাবার বেড়ে খাওয়ার চিন্তা তো ওই সময় মেয়েরা মাথায় আনতে পারতো না। এদিকে তার যে ননদরা ছিল, এরাও কিন্তু বাঁকা দৃষ্টিতে তাকে দেখতো। দেখা যাচ্ছে তার হাজবেন্ড প্রতি সপ্তাহে না হোক 15 দিনে একবার আসতো। তো এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। তো রিক্তা চাচি উনি তখন গর্ভবতী হয়েছেন। ওনার গর্ভের সন্তানের বয়স যখন 2 কি 3 মাস, তখন ওনার মিসক্যারেজ হয়ে যায়, গর্ভের সন্তানটা নষ্ট হয়ে যায়। এটা গ্রামে অনেকে বলে যে বাতাস লেগেছে, নজর লেগেছে। দেখা যাচ্ছে যে গ্রামে যারা থাকেন, গ্রামের মহিলারা বিভিন্ন জায়গায় তো যেতে হয়, কখনো কখনো দেখা গিয়েছে যে পাতা ঝাড়ু দিচ্ছেন বা পুকুর পাড়ে গিয়েছেন, টাইম টেবল তো ঠিকঠাক থাকে না। কখনো দেখা গিয়েছে ভর দুপুরে মাঠে গরু আনতে গিয়েছেন বা গরু রাখতে গিয়েছেন। বিভিন্ন কারণেই কিন্তু এই জিনেদের প্রভাব তো পড়তেই পারে, যার কারণে গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়াটা কিন্তু একদম অস্বাভাবিক বলতে হবে। মানে গ্রামের প্রেক্ষাপটে এটা আসলে বলা যায় না। এরকম একবার হলো, 2 বার হলো, 3 বার হয়েছে। দেখা গিয়েছে যে তার শাশুড়ি তো এমনি তাকে পছন্দ করে, তবে এই যে গর্ভের সন্তান যে নষ্ট হয়ে যায়, এতে করে শাশুড়ি যে তাকে বিভিন্ন ধরনের কথা বলবেন, এটা কিন্তু হয় অনেক সময় যে এই তোমার সন্তান কেন নষ্ট হয়ে যায়, ইচ্ছা করে দোষ ত্রুটি ধরে না এই সংক্রান্ত বিষয় নিয়ে। দেখা যাচ্ছে মনে হচ্ছে সন্তান নষ্ট হওয়ার কারণে তার শাশুড়ি খুব একটা অখুশি না, আবার তার যে ননদদের বিয়ে হয়নি এরাও খুব একটা অখুশি না, মানে এটা নিয়ে তাদের কোনো চিন্তা নাই। কিন্তু রিক্তা চাচি তো মনে মনে ভেঙে পড়ছেন, কেন এমনটা হচ্ছে। প্রথমবার হওয়ার পর উনি বেশ সতর্ক ছিলেন, তারপর এরকম সমস্যা হয়েছে, 3 বার হলো। তো কোনো একদিন সন্ধ্যার পর বাড়ির কাজকর্ম নিয়ে তার শাশুড়ির সাথে বেশ কথা কাটাকাটি হয়। 3টা সন্তান এভাবে নষ্ট হয়ে গেছে। উনাও তো মন মেজাজ ভালো ছিল না, মানসিকভাবে উনিও বিপর্যস্ত ছিলেন, ওর বয়সও কম। শাশুড়ির সাথে কথা কাটাকাটি হয়েছে, ওই রাগ করে ঘর থেকে বাইরে বেরিয়ে চলে গেছে। ওই বাড়ি থেকে কিছুটা দূরে একটা ঝোপ জঙ্গলের মতো রয়েছে, ওইখানে বড় বড় 2টা কদম গাছ রয়েছে। অনেকেই বলে ওই কদম গাছে নাকি জিন ভূতে থাকে, এরকম অনেকে বলে আর কি। তো উনি মন খারাপ করে ওই দিকটাতে চলে গেছেন, ওখানে গিয়ে ওই কদম গাছের নিচে বসে আছেন। বেশ কিছুক্ষণ বসে আছেন, কান্নাকাটি করছেন। হঠাৎ করে মনে হচ্ছে কারো হেঁটে আসার আওয়াজ, মানে পায়ের এক ধরনের আওয়াজ থাকে না, কেউ হেঁটে আসলে এক ধরনের শব্দ হয়, খালি পায়ে যদি কেউ মাটির উপর দিয়ে হেঁটে আসে ওইরকম শব্দ হচ্ছে।
উনি বেশ সতর্ক হয়ে যান যে হাই হাই, রাতের বেলা তো এখানে চলে আসলাম, না জানি কোনো খারাপ লোকজন আসে কিনা, তখন কি হবে, এরকম চিন্তা করছেন। উনি একটু গাছের আড়ালে হবেন এরকম একটা পরিকল্পনা নিয়েছেন, যে আড়ালে চলে যাবেন আর কি। ওই সময় দেখতে পান যে একটা মেয়ে তার বয়সী, মানে তার বয়সী আর কি, ওই সময় রিক্তা চাচির বয়স যেরকম ছিল ওরকমই বয়স, তবে মনে হচ্ছে মেয়েটা একটা বেগুনি রঙের শাড়ি পরে আছে। যদিও রাতের বেলা বেগুনি শনাক্ত করাটা কঠিন হয়ে যায়, তবে ওনার মনে আছে উনি ইজিলি সেটা শনাক্ত করতে পেরেছেন। বেগুনি রঙের একটা শাড়ি পরা মেয়েটার চেহারা যে অনেক সুন্দরী, বা মেয়েটা অনেক সুন্দরী এটা আসলে বলা মুশকিল, তবে সে কুৎসিত না, আবার অনেক সুন্দরীও না, মিডিয়াম আর কি, স্বাভাবিক গড়নের একটা মেয়ে। আর লম্বায় 5 ফুট 5-6 ইঞ্চি হতে পারে আর কি, এরকম। তো ওই মেয়েটা কাছে আসে, কাছে এসে বলছে, কি গো তুমি এখানে কি করো, একা একা বসে আছো কেন? তখন এই রিক্তা চাচি বলছেন যে আমার মন খারাপ, এই জন্য আমি এখানে চলে আসছি, বসে আছি, এখনই চলে যাব। তো তুমি এত রাত্রে এখানে কেন আসছো? রিক্তা চাচি এবার পাল্টা কোশ্চেন করছেন আর কি। তখন ওই মেয়েটা বলছে যে আমি আসলাম, আসলে এখানে তো কেউ আসে না, তুমি এত রাতের বেলা এখানে আসছো, তোমার তো আসা ঠিক হয়নি। তুমি কি জানো তুমি 1 মাসের গর্ভবতী? তখন রিক্তা চাচি চমকে উঠছেন যে আমি 1 মাসের গর্ভবতী? এই মহিলা কিভাবে জানলো? আমি তো এই কথা কাউকে বলি নাই। হ্যাঁ, আমি কয়েকজন স্বাস্থ্যকর্মী যারা আছেন মহিলা, তাদের কাছে বলেছিলাম, এদের কাছ থেকে আমার সরে নাই তো, কিন্তু এই মহিলাকে আমি তো আগে কখনো দেখি নাই, এ কে? তখন রিক্তা চাচি জিজ্ঞেস করছেন, তুমি কোন বাড়ির বউ গো? তখন ওই নারী অবয়বটা একটা বাড়ির কথা বলে, ওই বাড়িটা আবার রিক্তা চাচি চেনেন, যে হ্যাঁ ঠিক আছে, ওইখানে একটা বাড়ি আছে, ওই বাড়িতে বেশ কয়েকটা ছেলে আছে, হয়তো বা তাদেরই বউ হবে আর কি, কোনো একজনের। তখন ওই অবয়বটা বলছে যে তুমি এখন চলে যাও এখান থেকে, জায়গাটা তো আসলে ভালো না, তুমি চলে যাও, আমিও চলে যাচ্ছি। এরপর রিক্তা চাচি উনি ওখান থেকে চলে আসেন। ওই অভাবটা কিছুটা পথ এগিয়ে দেয়। রিক্তা চাচির মাথায় কিন্তু তখন কোনো ধরনের অস্বাভাবিক চিন্তা আসেনি। উনি বাসায় চলে আসেন, বাসায় চলে আসার পর নিজের ঘরে ঢুকে গেছেন। উনি তো আলাদা করে থাকতেন, ওনার হাজবেন্ড তো মাঝে মাঝে আসতেন আর কি। তো আসার পরে দেখা গেল যে ওনার শাশুড়ির আচার আচরণ একটু স্বাভাবিক হয়েছে আর কি, ঝগড়াঝাটি হয়েছে তো একটু স্বাভাবিক হয়েছে। এরপরে ঘরে ঢুকে গেছে আর কি। এরপর রাত তো পার হয়ে গেল, কয়েকদিন স্বাভাবিকভাবে গিয়েছে, মানে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। সম্ভবত 3 বা 4 দিন পর রাতের বেলা হঠাৎ করে রিক্তা চাচিকে কেউ একজন ডাকছে। রিক্তা চাচি ঘুম থেকে উঠে দেখেন যে ওই যে মেয়েটাকে উনি দেখেছিলেন কদম গাছের নিচে, সেই মেয়েটা আসছে। ওই মেয়েটাকে দেখি তো রিক্তা চাচি চমকে ওঠেন যে কি গো তুমি এখানে আসছো, ঘরের দরজা বন্ধ, তুমি কিভাবে ঢুকলা? তুমি এখানে কিভাবে আসলা? তুমি না আর এক বাড়ির বউ, এত রাতের বেলা তুমি আমার ঘরে কিভাবে ঢুকলা বলো তো? তখন ওই মেয়েটা বলছে যে শোনো, আমি আসলে তোমাদের মতো স্বাভাবিক কোনো মানুষ নই, আমি হচ্ছে জিন। তোমরা অবশ্য আমাদেরকে পরী বলে ডাকো। যখনই শুনছে জিন, তখনই তো এই রিক্তা চাচি মারাত্মক ভয় পেয়েছেন, ওইখানে উনি সেন্স হারিয়ে পড়ে যান। তবে ওনার যখন জ্ঞান ফেরত আসে তখনও রাতই ছিল বলতে হবে, তখন তো উনি ঘরের মধ্যেই আছেন। ওনার জ্ঞান ফেরত এসে দেখেন যে যখন জ্ঞানটা আসছে তখন দেখেন যে ওই অবয়বটা ওখানে আর নাই। পরের রাত্রে রিক্তা চাচি ঘুমিয়ে আছেন, আবারও ওই অবয়বটা এসে ডাক দেয়। তো রিক্তা চাচি উঠেছেন, এবার বেশ ভয় পাচ্ছেন, তবে অজ্ঞান হন নাই আর কি। তখন ওই মেয়েটা বলছে যে শোনো, এখন কেউ একজন বাইরে থেকে তোমাকে ডাকবে, খবরদার দরজা খুলো না, বাইরে যেও না। এদিকে রিক্তা চাচি বলছেন যে কিন্তু তুমি আমার কাছে কি চাও? তখন ওই অভাবটা বলছে যে শোনো, আমার নাম হচ্ছে নাফিরা হুর, নাফিরা হুর। তো আমি হচ্ছি আমাদের যেই গোত্র আছে এই গোত্রের ঠিক সর্দার না, আমার বাবা সম্মানজনক একটা পদে আছেন আর কি। আমি এই এলাকাতেই থাকি, তোমাকে দেখে আমার কেন জানি ভালো লেগেছে, এই জন্যই তোমার কাছে আসছি। তুমি খবরদার দরজা খুলবা না,
এই ডাকে সাড়া দিবা না। এর মধ্যেই হয় কি, এই রিক্তা চাচির বাবা বাইরে থেকে তাকে ডাকতেন। রিক্তা চাচির যে মেইন বাড়ি, তার বাবার বাড়ি, তার শ্বশুর বাড়ির দূরত্ব কিন্তু খুব বেশি ছিল না, পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটের পথ। তার বাবা কিন্তু যে কোনো সময় চলে আসছেনও আগে। তো এটা কিন্তু খুব বেশি সমস্যার বিষয় মনে হয় না রিক্তা চাচির কাছে। বাবা আসছে তো খুলতে তো হবেই। কিন্তু এই নাফিরা হুর বলছে তুমি খুলো না দরজা। কেন খুলো না এটা নাফিরা হুর ওই সময় বলছে না, কিন্তু বলছে যে তুমি খুলো না। এরকম তো হলো, বেশ কয়েকবার ডাক দিল। নাফিরা হুরের কথা অনুযায়ী রিক্তা চাচি কিন্তু দরজা খোলেন নাই। এর পরের দিন রিক্তা চাচি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে বাইরে থেকে তার বাবার ডাক। তার বাবা ডাকছে, রিক্তা, ও মা রিক্তা, ওঠ, দেখ তোর জন্য কি নিয়ে আসছি। তো রিক্তা চাচি ঘুম থেকে উঠে দরজা খুলতে যাবেন, হঠাৎ করে কোত্থেকে যেন এই নাফিরা হুর পরীটা চলে আসছে। এই যে বলে, রিক্তা খবরদার দরজা খুলো না, বাইরে যে আছে সে তোমার বাবা না, সে অন্য কিছু। তখন রিক্তা চাচি বেশ একটু বিরক্তই হয়েছেন, কেননা যে আসছে বলতে তার ঘরের মধ্যে যে আসে নাফিরা হুর, সে নিজেই তো মানুষ না। আর তার বাবা এসে ডাকছে, তার বাবা তো অন্যান্য সময়ও আসে, রাতের বেলাতেও আসে, অনেক সময় দেখা যাচ্ছে যে গভীর রাতেও আসে, কোনো খাবার দিয়ে গেছে, এরকম হয়েছে। তার ভাই আসছে বা অন্য কেউ এসে খাবার দিয়ে গেছে, এরকম কিন্তু হয়েছে, রাতের বেলার কথা আর কি। ওই চিন্তা করে উনি নাফিরা হুরের কথা অমান্য করে দরজাটা খোলেন। দরজা খুলে দেখেন সত্যি তার বাবা দাঁড়িয়ে আছে। তার বাবা হাতে কি যেন নিয়ে আসছে, বলছে মা কাছে আয়, আমি তো তোর জন্য একটা খাবার নিয়ে আসি, তোর মা আমের আচার বানিয়েছে, নে আমার সামনে কয়েক টুকরো আচার খা, এটা রেখে দে, আমি চলে যাই। এরপর রিক্তা চাচি কিন্তু তার বাবার সামনে কয়েক টুকরো আমের আচার খেয়েছেন। তারপর ওইটা নিয়ে ঘরের মধ্যে ঢুকছেন। ঘরের মধ্যে ঢোকার পর কিন্তু উনি নাফিরা হুরকে আর দেখেন নাই। এই আমের আচার খাওয়ার কিছুক্ষণ পরে ওনার তীব্র পেটে ব্যথা শুরু হয়েছে। এমন ব্যথা, রাতে উনি আর ঘুমাতেই পারেন না সহজে। ভোর রাতের দিকে একটু ঘুম হয়েছে, সকালে ওঠার পরে উনি বুঝতে পারেন ওনার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে গেছে। উনি তখন ওর শাশুড়িকে বলেন এই ঘটনা। শাশুড়ি সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু শাশুড়ি যে খুব বেশি অবাক হয়ে যাবেন এমনটা কিন্তু না, সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহ চান নাই, এটা হয় নাই, এটা নিয়ে দুশ্চিন্তা করো না। তো এরকম ভাবে শাশুড়ি তাকে বুঝাইলেন আর কি। ওই রাতে নাফিরা হুর আবার আসে। নাফিরা হুর এবার এসে বলছে যে রিক্তা, তোমাকে আমি কতবার করে বললাম দরজা খুলো না খুলো না, তারপরও তুমি খুললা। রিক্তা কিন্তু এই টানা কয়েকদিন এই নাফিরা হুরকে দেখতে দেখতে এখন আর ভয় পাচ্ছে না, ওভাবে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তখন রিক্তা চাচি বলছেন যে আচ্ছা বলো তো সমস্যাটা আসলে কি। তখন এই নাফিরা হুর এমন কিছু তথ্য দেয়, যে তথ্য জানার পর রিক্তা চাচি বেশ আতঙ্কিত হয়ে যান। নাফিরা হুর বলেন যে এই যে রিক্তা চাচি, এই রিক্তা চাচির গর্ভের সন্তান যে নষ্ট হয়ে যাচ্ছে, এর পেছনে কিন্তু রিক্তা চাচির শারীরিক কোনো সমস্যা নাই। মূলত তার যে শাশুড়ি, তার শাশুড়ি চান না রিক্তা চাচির কোনো সন্তানাদি হোক। মূলত উনি এই কারণে চান না, সন্তানাদি হলে এখানে যেই সহায় সম্পত্তি আছে এগুলো কিন্তু একমাত্র ছেলে তো তার, সেই ছেলের ছেলে হবে বা কোনো মেয়ে হবে, অর্থাৎ রিক্তা চাচির সন্তান হলে তো দেখা যাচ্ছে যে রিক্তা চাচির হাজবেন্ডের যে পরিমাণ সম্পত্তি আছে তার বাবা রেখে গিয়েছেন, এটা তো আসলে ভাগ বটোয়ারা হয়ে যাবে। কিন্তু উনি চান যে তার ছেলের কোনো সন্তানাদি না হোক, এই পুরো সম্পত্তি তার মেয়েদের মধ্যে ভাগ বটোয়ারা হোক। এজন্যই মূলত উনি কোনো এক তান্ত্রিকের কাছে গিয়ে এমন এক ধরনের জাদু করেছেন, 7টা বিশেষ ধরনের তাবিজ তৈরি করেছেন। এই 7টা তাবিজের সাথে এমন হুকুম লাগানো ছিল, 7টা শক্তিশালী জিন এটার সাথে সংযুক্ত ছিল। একটা গজার মাছের গলার সাথে এমন ভাবে এই 7টা তাবিজ পেঁচিয়ে দেওয়া হয়েছে, গজার মাছটা মারা যাবে না, সে স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে, সবকিছু ঠিকঠাক থাকবে। কিন্তু যতদিন এই গজার মাছ জীবিত থাকবে আর যতদিন এই তাবিজ গজার মাছের সাথে থাকবে, নষ্ট না হবে, ততদিন পর্যন্ত এই জিনগুলো তারা কিন্তু হুকুমের গোলাম হয়ে রিক্তা চাচির সন্তানদেরকে নষ্ট করে দেবে। এখন
এই যে নাফিরা হুর, এই নাফিরা হুর আরো বলতে থাকে যে রিক্তা, তুমি বলো তো, রাতের বেলা তোমার আত্মীয় স্বজনরা এসে মাঝে মাঝে কিছু জিনিস দিয়ে যায়নি? তুমি গর্ভবতী হয়েছো এই খবর শুনে? তখন বলে, হ্যাঁ দিয়েছে তো, বিশেষ করে টক জাতীয় আচার দিয়ে গেছে। তখন এই নাফিরা হুর বলে, যারা দিয়ে গেছে এরা কেউই মানুষ ছিল না, এরা ছিল ওই 7 জিনের মধ্যে কোনো একটা। এক একটা সময় এক একজন এসেছে, মূলত এরাই এসে এমন কিছু খাবার খাইয়ে দিয়ে যাচ্ছে, এই খাবারের মধ্যে জাদু করা আছে, তোর গর্ভের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এই কথা শোনার পর রিক্তা চাচি যেমন আতঙ্কিত হন, মনে কষ্টও পান যে এমন হিংসা কেন, কেন এতটা হিংসার বশবর্তী হয়ে এরকম নিরীহ অনাগত সন্তানদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। উনি বুঝতে পারেন না যে এতটা হিংসা কেন হবে। মানুষ স্বাভাবিক নিয়মে জন্মগ্রহণ করবে, তার ভাগ্যে থাকলে সহায় সম্পত্তির মালিক সে হবে, এটা তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিচ্ছেন কে কতটুকু পাবে, কাউকে ফাঁকি দেওয়ার তো প্রয়োজন নেই। এখন সমাধান কি? নাফিরা হুর বলেন সে অনেকটা সমাধান করেও ফেলেছে। সে তার লোক দিয়ে খোঁজ খবর নিয়ে দেখেছে ওই গজার মাছটা মেঘনা নদীতে রয়েছে। ওই গজার মাছের সাথে 7টা তাবিজ থাকার কথা থাকলেও দেখা গিয়েছে সেখানে 6টা রয়েছে। একটার যে কি হয়েছে, কোথাও পড়ে গেছে কিনা, হয়তো বা খুলে পড়ে যেতে পারে। এই জন্য এই বিষয়ে কোনো সন্ধান করা না গেলেও 6টা তাবিজ পাওয়া গেছে। গজার মাছের গলা থেকে ওই তাবিজের সুতাটা খুলে ফেলেছে, খুলে ওই 6টা তাবিজ নষ্ট করে দিয়েছে। ওই 6টা জিন মুক্ত হয়ে গেছে, তারা আর এই হুকুমের অনুগত নয়, তারা চলে গেছে। কিন্তু একটা জিন এখনো রয়ে গেছে। মূলত ওই জিনটাই এসেছিল তার বাবার সুরত ধরে আচার খাইয়ে গেছে, তখন এই সন্তানও নষ্ট হয়ে গেছে। এটা ওই নাফিরা হুর রিক্তা চাচিকে জানান, এবং নাফিরা হুর রিক্তা চাচিকে জানান যে তুমি খুব সাবধানে থেকো, তোমার শাশুড়ি থেকে নিরাপদ দূরত্বে থেকো, উনি কোনো খাবার দিলে খুব সাবধানে খেও, আপাতত এটাই পরামর্শ। তারপর বাকিটা কিভাবে কি করা যায় আমরা চেষ্টা করব। তো এই কথা বলে নাফিরা হুর চলে যান। এর মধ্যে হয় কি, আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে এর মধ্যে বেশ কিছু সময় পার হয়ে যায়, হয়তো বা 6-7 মাস পার হয়ে গেছে। এর মধ্যে কিন্তু নাফিরা হুর আর আসেনি। এই রিক্তা চাচি উনি আবার যখন সন্তান সম্ভব হয়েছেন, গর্ভের সন্তানের বয়স যখন 2 মাসের মতো, তো এমন এক রাতের বেলা, তখন অবশ্য এই রিক্তা চাচির হাজবেন্ড বাসায় ছিলেন না, উনি তো কমই থাকেন, যেহেতু উনি চাকরির কারণে বাইরে থাকেন, খুলনা বা এই দিকের কোনো একটা স্টেশনে উনি কর্মরত ছিলেন আর কি। নিশ্চিত হয়ে বলা যায় না ঠিক কোন স্টেশনে কর্মরত ছিলেন। তো যাই হোক, এক রাতের বেলা এই নাফিরা হুর এসে রিক্তা চাচিকে ডাকতে থাকে। নাফিরা চাচি উঠে বসেন, উঠে বসার পর হারিকেনের আলোটা একদম মিটিমিটি ছিল, উনি হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দেন, বাড়িয়ে দিয়ে যা দেখতে পান, দেখার পর উনি ভয় পান নাই, তবে মনে খুব কষ্ট পেয়েছিলেন। কেননা এই সময়ের মধ্যে নাফিরা হুরের সাথে ওনার খুব ভালো একটা আন্তরিকতা তৈরি হয়ে গিয়েছিল। উনি দেখেন নাফিরা হুর তার এক চোখের উপরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখের ওখান থেকে গল গল করে রক্ত পড়ছে। তখন রিক্তা চাচি জিজ্ঞেস করেন যে নাফিরা, তোমার কি হয়েছে? তখন নাফিরা একটা তথ্য জানান, সেটা হচ্ছে রিক্তা চাচির গর্ভের সন্তানের বয়স তো প্রায় 2 মাসের মতো। এই নাফিরা হুর কিন্তু যেহেতু তার লোকদেরকে দিয়ে ওই তাবিজের সন্ধান পান নাই, তার মানে ওই জিনটা এখনো হুকুমের দাস হয়ে আছে, সে আসবে। এই জন্য রিক্তা চাচিকে না জানিয়েই এই নাফিরা হুর সে পাহারা বসিয়েছিল এই বাড়িতে। তবে যেই জিনদেরকে সে পাহারা বসিয়েছিল তাদেরকে অন্য একটা কাজে যেতে হবে, এই কারণে এই নাফিরা হুর নিজেই কিছু সময়ের জন্য পাহারায় ছিল। এমন সময় দেখে ওই জিনটা আসছে, আবার আসছে, তখন ওই জিনটাকে সে বাধা দেয়, অর্থাৎ এই নাফিরা হুর বাধা দেয়। যখন বাধা দেয় তখন তার সাথে ধস্তাধস্তি হয়। ওই জিনটাও শক্তিশালী ছিল, তবে ওই জিনটার হাতের নখগুলো ছিল খুবই সুচালো এবং ধারালো। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই জিনের একটা আঙ্গুলের নখের আঁচড় লাগে এই নাফিরা হুরের চোখে, তখন তার চোখ উপড়ে পড়ে যায়। তখন ওই জিনটাও পালিয়ে যায়। এর মধ্যে আবার তার সঙ্গী সাথীরাও যখন চলে আসে, তখন ওই জিনটা পালিয়ে চলে যায়। এই কারণেই মূলত নাফিরা হুরের এই অবস্থা। রিক্তা চাচি এটা শোনার পর মনে খুব কষ্ট পান যে তার কারণে এরকম একটা পরীর
চোখ নষ্ট হয়ে গেল। মানুষের উপকার করতে এসে তার এই ক্ষতিটা হলো। উনি মনে খুব কষ্ট পান। তারপরেও এই নাফিরা হুর বলে যে, রিক্তা, তোমার চিন্তার কোনো কারণ নাই, ইনশাল্লাহ এবারে তোমার সন্তানটা ভূমিষ্ঠ হবে, আর আশা করছি এই সন্তানটা কন্যা সন্তান হবে, ইনশাল্লাহ আর কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবে ওই পিশাচ জিনটা আবারও আসতে পারে, কারণ যেহেতু ওই তাবিজটা নষ্ট করতে আমরা পারিনি, আমরা জানিও না ওটা এখন কি অবস্থায় আছে, কারণ ওইটা নদীর তলদেশে পড়ে গেছে, পলি মাটি পড়ে ওইটার নিচে হয়তো বা ঢেকে গেছে, আমরা ওইটা শনাক্ত করতে পারছি না, যার কারণে আমরা এই তাবিজটা নষ্ট করতে পারছি না। তো যাই হোক, নাফিরা হুর চলে যান। তবে পরবর্তীতে আবার আসেন। এসে এই নাফিরা হুর বলেন, রিক্তা, তোমার জীবন বিপন্ন, তোমার শাশুড়ি আবার তোমাকে ভয়ঙ্কর মরণ বান মারবে, এবার শুধু সন্তান না, তোমাকেও মেরে ফেলবে। তুমি আমার সাথে আমাদের দেশে চলো, সেখানে থাকবে, সেখানে তোমার সন্তান ভূমিষ্ঠ হবে। তো রিক্তা চাচি কিন্তু রাজি হয়ে যান। রিক্তা চাচি ওই সময় সম্ভবত 4 কি 5 মাসের সন্তান সম্ভব ছিলেন। একদিন ঘরের ভিতরকার দরজা বন্ধ রয়েছে, সকালবেলা উঠে রিক্তা চাচিকে আর খুঁজে পাওয়া যায় না, লোকজন কেউ খুঁজে পায় না, চারদিকে রাষ্ট্র হয়ে গেল, ঘরের ভেতর থেকে রিক্তা চাচি উধাও হয়ে গেছেন। এদিকে ওই পরী তার দেশে নিয়ে যান। তবে তার দেশটা যে একদম মানে অন্যরকম ছিল, বিশাল বিশাল অট্টালিকা এরকম না, তবে রিক্তা চাচি বলেছেন যে সেখানে পুরুষদের থেকে মহিলার সংখ্যায় অনেক অনেক বেশি ছিল, এতটুকু বলেছেন। তো সেখানে উনি যান, সেখানে ওনার সন্তান ভূমিষ্ঠ হয়। এরপর কেটে যায় প্রায় 4-5 বছর, এরকমই সময় আর কি আনুমানিক। একদিন এই নাফিরা হুর পরিটা এসে বলে যে, রিক্তা, তোমার শাশুড়ি মারা গেছেন, তুমি কি তাকে শেষ দেখা দেখতে চাও? তাহলে তোমার মেয়েটাকে নিয়ে তুমি যেতে পারো, তোমাকে দিয়ে আসবো। শাশুড়ি মারা গেছেন, এটা তো একটা দায়িত্বের মধ্যেই পড়ে। রিক্তা চাচি রাজি হন। এরপর নাফিরা হুর তার সঙ্গীদেরকে আদেশ করেন যে তোমরা তাকে দিয়ে আসো। এরপর তারা নিয়ে আসার পর একটা তো মরা বাড়ি, তার শাশুড়ি মারা গেছে, তখন সবার নজর এই মৃত ব্যক্তির থেকে সরে যায় হচ্ছে এই রিক্তা চাচির দিকে। যারে এ কোত্থেকে ফেরত আসলো, ওনা এভাবে হারিয়ে গিয়েছিল, রহস্যময় ভাবে সে হারিয়ে গিয়েছিল, এ কোত্থেকে আসলো, কোলে একটা বাচ্চা, বোঝাই যাচ্ছে এটা তার সন্তান। শাশুড়িকে দেখতে আসেন, কিন্তু এসে ওনার মনটা আবারও ভেঙে যায়। উনি শুনলেন যে ওনার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করেছেন। ওনার হাজবেন্ড জানান যে এই রিক্তা চাচির এভাবে রহস্যময় অন্তর্ধান হবার পর উনি অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করলেও কোনো তথ্য পাননি। হুজুর কবিরাজ ধরেছেন, তারাও কোনো কিছু জানাতে পারেনি। রিক্তা চাচি জীবিত আছেন না মৃত, কোনো তথ্য পাওয়া যায়নি। বেশ কিছু বছর অপেক্ষার পর উনি দ্বিতীয় বিয়ে করেছেন। তবে দ্বিতীয় বিয়ে করার পরও নাকি এই স্ত্রীর সন্তানও নাকি নষ্ট হয়ে যেত, মিসক্যারেজ হয়ে যেত। তখন এই রিক্তা চাচি কিছুটা বুঝতে পেরেছিলেন যে ওনার সাথেও যে আচরণটা করেছিল তার শাশুড়ি, হয়তোবা, যদিও নিশ্চিত না, হয়তোবা সেই একই কাজ এই বউয়ের সাথেও উনি করতে গিয়েছিলেন। আর রিক্তা চাচি এটাও শুনলেন যে ওনার শাশুড়ি নাকি পাগল হয়ে মারা গেছেন, বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিলেন মৃত্যুর পূর্বে। রাস্তায় দৌড়াদৌড়ি করতেন, চিৎকার চেঁচামেচি করতেন। তো যেহেতু এখানে চলে আসার পর রিক্তা চাচি সিদ্ধান্ত নিলেন উনি আর পরীর দেশে যাবেন না, তবে তার সন্তানের জীবন তো একটা বিপদের মধ্যে থাকবে, এই জন্য উনি তার সন্তানকে পরীর দেশে পাঠিয়ে দিয়েছিলেন। রিক্তা চাচি উনি ওনার স্বামীর সাথেও কম কথা বলতেন, আলাদা একটা ঘরে থাকতেন, অধিকাংশ সময় ইবাদত বন্দেগী নিয়ে থাকতেন, মানুষের সাথেও কম কথা বলতেন, কারণ মানুষ আসলেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করত। রিক্তা চাচি কোথায় ছিলেন এটা কিন্তু ওনার স্বামীকে বলেছিলেন, তা না হলে তো বিভিন্ন ধরনের কথাবার্তা হতে পারে, অনেক মানুষ অনেক কথাই বলতে পারে। ওনার স্বামী এটা শুনেছিলেন, উনি এটা মেনেও নিয়েছিলেন। এরপর তো রিক্তা চাচি উনি ওনার মতো করে জীবনযাপন করেছেন। তবে ওনার সন্তান যে পরীর দেশে চলে গেছে এটা রিক্তা চাচি তো যেমন জানতেন, রিক্তা চাচির হাজবেন্ডও জানতেন। রিক্তা চাচি নাকি মাঝে মাঝে 7-8 দিনের জন্য কোথায় যেন হারিয়ে যেতেন। ওনার হাজবেন্ড জানতেন যে উনি কোথায় যাচ্ছেন, তবে এগুলো ওনার হাজবেন্ড খুব একটা কারোর সাথে শেয়ার করতেন না, আবার একাই ফেরত আসতেন। ওনার হাজবেন্ড বুঝতে পারতেন যে তার মেয়ের সাথে সে দেখা করতে গিয়েছে। রিক্তা চাচি 2005 সালে স্বাভাবিকভাবেই মারা যান।
আর রিক্তা চাচির যে মেয়ে, এই মেয়েটার নাম রাখা হয় নাফিরা। ওই যে নাফিরা হুর পরীর অবদান, তার ত্যাগ, এই চিন্তা করেই তিনি তার মেয়ের নাম রেখেছিলেন নাফিরা। নাফিরা এখনো হয়তোবা সেই জিনেদের দেশেই রয়েছে, অর্থাৎ পরিস্থানে রয়েছে। রিক্তা চাচি মারা গিয়েছেন, রিক্তা চাচির স্বামী কিন্তু এখনো জীবিত আছেন। বার্ধক্যে চলে গেছেন, তবে এখনো জীবিত আছেন। রিক্তা চাচির স্বামী জানিয়েছিলেন যে যখন রিক্তা চাচিকে দাফন করা হয়, তো বহুদিন এই রিক্তা চাচির কবরটা মনে হতো পরিপাটি। অনেক সময় হয় না যে কবরের উপরে ঝোপ জঙ্গল হয়ে যায়, এরকমটা হতো না। আর কবরের কাছে গেলে এক ধরনের সুগন্ধ উনি পেতেন। এটা অনেকদিন হয়েছে। তারপর কালের বিবর্তনে কবরস্থানেও নতুন করে মাটি ফেলতে হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, নতুন নতুন কবর হয়েছে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনার মাধ্যমে কিন্তু আমরা একটা জিনিস শিখতে পারলাম, বুঝতে পারলাম। তা হচ্ছে, আমরা সবসময় বলি জিনেরা মানুষের শত্রু। আসলে সবসময় শত্রু নয়। হ্যাঁ, তারা আমাদের সবসময় ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু সবাই না। দুষ্টু যারা আছে তারা সবসময় ক্ষতি করার চেষ্টা করে, আর ভালো যারা আছে, আমরা আগ বাড়িয়ে তাদেরকে বিরক্ত না করলে তারা কখনোই আমাদের ক্ষতি করার চেষ্টা করবে না। এছাড়া অনেক দুষ্ট জিনেরাও রয়েছে, আমাদের কারণে যদি তারা বিরক্ত বোধ না করে, তা না হলে কিন্তু তারা আমাদের কাছে এসে বিরক্ত করবে না, আমরাও বিপদে পড়বো না। তবে আমাদের নিজের অজান্তেই কিন্তু আমরা অনেক ধরনের বিপদ আপদ ডেকে নিয়ে আসি, নিজেরাই ভুল করে ফেলি, বিপদ আপদ চলে আসে। আর যে নাফিরা হুর পরিটা, সে এই রিক্তা আপুকে এতটাই পছন্দ করেছিল, নিজের আপন বোনের মতো করে সে আগলে রেখেছিল। এখনো তার মেয়ে নাফিরাকে একই রকম ভাবে আগলে রেখেছে বলে অনুমান করা হয়। প্রিয় লিসেনার, আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম তাহিয়ান আল আশফানুর রহমান। সে আমারই স্টুডেন্ট। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে সে অধ্যয়নরত রয়েছেন। তার দেশের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কর্মকার পাড়ায়। বর্তমানে ঢাকায় তার বাসা, শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্ট, যেটা ধানমন্ডির মধ্যে পড়েছে। তো তাহিয়ান যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি তাহিয়ান সংগ্রহ করেছে তাকবির নামক একজন ভাইয়ের কাছ থেকে। এই ঈদ উল ফিতরে এই তাকবির ভাই যখন ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছেন, তখন উনি এই ঘটনাটির মুখোমুখি হয়েছিলেন। তাকবির ভাইয়ের গ্রামের বাড়ি গাজীপুরে। সঙ্গত কারণে সেই গ্রামের নামটি আমরা বলছি না, শুধু গাজীপুর বলছি। ঈদের 2 দিন আগে ওনারা গ্রামে গিয়েছেন। ওনার মা, ওনার বাবা, এই দুইজনের যে বাড়ি, এই বাড়ি কিন্তু খুবই কাছাকাছি, অর্থাৎ তাকবির ভাইয়ের নানা বাড়ি, দাদা বাড়ি একদম পাশাপাশি। তাকবির ভাই চিন্তা করলেন ঈদটা নানা বাড়িতে করবেন। নানা বাড়িতে তার মামাতো খালাতো ভাইরা এসেছেন, সবার সাথে মজা করবেন, এই চিন্তা থেকেই মূলত নানা বাড়িতে ঈদ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর দাদা বাড়ি তো কাছেই, এক দৌড় দিলেই চলে যেতে পারবেন। নানা বাড়িতে ঈদ করার বিশেষ আরো একটা কারণ ছিল। নানা বাড়ি থেকে প্রায় 1 মাইল বা 1.5 কিলোমিটারের মতো দূরত্বে একটা নাকি মেলা বসে। এমন কিছু নাই যা ওই মেলায় পাওয়া যায় না। তো মামাতো খালাতো ভাইয়েরা মিলে সিদ্ধান্ত নিলেন যে বড়দের কাছ থেকে যে যা সালামি পাবেন তা নিয়ে মেলায় চলে যাবেন। যেই ভাবা সেই কাজ। ওনারা সকলে মিলে ঈদের নামাজ পড়ে এসে সালামি নিয়ে নিলেন। যখন মেলার উদ্দেশ্যে বের হবেন, তখন নানি বললেন যে দুপুরের খাবার খেয়ে একবারে বের হতে, কারণ আস্তে আস্তে তো সময় লেগে যাবে। গুরুজনদের কথা তো আর অমান্য করা যায় না। তাই দুপুরে খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকাল হবে হবে ভাব এমন একটা সময় ওনারা বের হয়ে গেলেন। বলে রাখা ভালো, ওনারা ছিলেন 5 জন। ওনারা সকলেই মোটামুটি সমবয়সী হবেন, কিন্তু একজন একটু বড়, সে অনার্স 2nd ইয়ারে লেখাপড়া করছিল তখন। আরেকজন ওনাদের চেয়ে বেশ ছোট, সে ক্লাস 5-এ পড়ে। তো ওনারা যথারীতি মেলায় গিয়েছেন। মেলার রাস্তার বিবরণটা একটু দিয়ে রাখা দরকার, যাতে করে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। ওনার নানা বাড়ি থেকে বের হয়ে কিছুটা দূর হাঁটলেই একটা বড় শেওড়া গাছ পড়ে। এরপর আরেকটু হাঁটলে বড় একটা বিল পড়ে। এই বিলটা শুকনোর মৌসুমে সম্পূর্ণ পানিশূন্য হয়ে যায়, আবার বর্ষার পানিতে টইটুম্বুর হয়ে ওঠে। এটাকে অনেকেই আধ মরা বিলও বলে। এই বিলটা থেকে আরেকটু সামনে আগালে পরপর অনেকগুলো বাড়ি পড়ে।
এগুলো মূলত এমন ভাবে তৈরি করা হয়েছে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি সম্পূর্ণ লাগানো, মাঝে ফাঁকা নাই বললেই চলে। দুপাশেরই একই অবস্থা, অর্থাৎ সম্পূর্ণ কানেক্টেড বেশ কিছু বাড়ি। এরপর ছোট্ট একটা বাজার পড়ে, সেখান থেকে দুটো রাস্তা দিয়ে মেলায় যাওয়া যায়। একটা রাস্তা দিয়ে গেলে আশেপাশে অনেকজন থাকা দেখা যায় আর কি, মানে অনেকজন হাঁটাহাঁটি করে এরকম দেখা যায়, বাড়িঘরও আছে সেখানে। কিন্তু আর একটা রাস্তা সম্পূর্ণ নির্জন, গাছপালায় ঘেরা। দিনের বেলায়ও রাস্তাটা অনেকটাই অন্ধকার হয়ে থাকে। এই রাস্তায় নাকি অনেকেই অনেক সময় ভয় পেয়েছে, তাই লোকজন রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা রাস্তাটা এড়িয়েই চলে। অনেকেই নাকি এই রাস্তায় সন্ধ্যাবেলায় গলা কাটা অবয়ব দেখতে পেয়েছে। অনেকেই নাকি হারিয়ে গেছে চিরতরে। তাদের কাছ থেকে তো আর শোনা যায়নি যে তাদের সাথে কি হয়েছে, কিন্তু যারা যান নিয়ে ফেরত এসেছে তারা বলেছে এরকম এরকম ভয়ঙ্কর জিনিস তারা দেখেছে, গলা কাটা অবয়ব দেখেছে। বড়রা সবসময় ওই রাস্তা দিয়ে চলাচল করতে নিষেধ করে, আগেও করত, এখনো করে। তবে ইনারা অবশ্য এগুলো পাত্তা দিতেন না। কেন যেন এই ব্যাপারগুলো তাদের বিশ্বাসী হতে চাইতো না। ওনারা তো মেলায় চলে গিয়েছেন, মেলায় গিয়ে খুব মজা করলেন, পরিবারের জন্য মিষ্টি মিঠাইও কিনলেন। এরপর ওনারা কিছু আইসক্রিম কিনলেন, আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলেন। তখন কিন্তু রাত হয়ে গেছে। মেলা থেকে বাড়িতে ফেরত আসার সময়ও কিন্তু দুটো রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষজন চলাচল করে এরকম একটা রাস্তা, আর একটা রাস্তা যেটা ভয়ঙ্কর রাস্তা। এই দুটো রাস্তায় আবার একটা সময় এসে এক জায়গা মিলিত হয়েছে। সেখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই বাজার পড়ে। ওনারা যখন রওনা দিলেন মেলা থেকে, যেই জায়গাতে এসে রাস্তা দুই দিকে ভাগ হয়ে গেছে, ওখানে আসার পর এই 5 জনের মধ্যে একজন বলে ওঠে, ভাই চলেন আজকে এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাই। আসলে এটা বলার পিছনে একটা কারণ ছিল, সবার একটা আগ্রহ ছিল এই রাস্তা নিয়ে। মুরব্বীরা কেন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে নিষেধ করে। যেহেতু ওই সময় তাদের সাথে কোনো গার্ডিয়ান ছিল না, তাই সকলেই রাজি হয়ে যায়, ঠিক আছে এই রাস্তা দিয়েই যাই। কিন্তু ওনারা তো জানেন না ওনাদের জন্য ওই সময় কি অপেক্ষা করছে। যখন ওনারা ওই রাস্তাটাতে ঢুকলেন, তখন ওনারা লক্ষ্য করলেন ডানে বায়ে উঁচু দেয়াল তুলে দেওয়া হয়েছে একটা জায়গায়। অর্থাৎ বাইরে থেকে হুট করে কেউ যদি এই রাস্তায় ঢুকতে চায় তাহলে যেন দেয়াল টপকাতে হয়। এর মানে হচ্ছে এই রাস্তায় আসলে ঢোকা উচিত হবে না, এটা একটা সিগন্যাল, যাতে করে এই রাস্তায় কেউ না ঢোকে। ওনারা আর কি করলেন, ওনারা অনায়াসেই দেয়াল টপকে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। রাস্তার মাঝামাঝি চলে এসেছেন, তখন পর্যন্ত ওনাদের সাথে কিছুই হয়নি। মাঝামাঝি আসার পর একটা অদ্ভুত ব্যাপার ওনারা লক্ষ্য করলেন। এই যে যিনি আমাদেরকে ঘটনা দিয়েছেন, এই তাহিয়ানকে যিনি দিয়েছেন ঘটনাটা, তো তাকবীর ভাই, উনি খেয়াল করলেন যে একটা কালো ছায়ামূর্তির কিছু একটা মতো মনে হচ্ছে রাস্তার বাম পাশ থেকে ডান পাশে চলে গেল। ওই অভাবটার হাত পা কিছুই বোঝা যাচ্ছিল না, মনে হলো কালো একটা ছায়ার মতো ওনার সামনে দিয়ে চলে গেল। প্রথমবার উনি মনে করলেন এটা ওনার মনের ভুল, কিন্তু ওনার সাথে এই ঘটনাটা বারবার ঘটছে। বারবার ওনার কাছে মনে হচ্ছে যে বাম পাশ থেকে ডান পাশে কিছু একটা চলে যাচ্ছে। এক পর্যায়ে উনি আরেকজন ভাইকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কিছু দেখতে পাচ্ছেন? তো ওই ভাই বললেন, তুমি কি কালো কোনো ছায়ামূর্তিকে ডান পাশ থেকে বাম পাশে চলে যেতে দেখেছো? তখন উনি বলছেন যে হ্যাঁ অবয়বটা দেখেছি, কিন্তু আমি তো দেখলাম বাম পাশ থেকে ডান পাশে যেতে। তখন ওই ভাই বলতেছেন আমি তো দেখলাম ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে এবং বারবার যাচ্ছে। সে যে আবার বাম পাশ থেকে ডান পাশে আসবে, আবার ডান পাশ থেকে বাম পাশে যাবে এরকম না, বারবার একটা ছায়ামূর্তিকে শুধু ডান পাশ থেকে বাম পাশে যেতে দেখছেন। আর একজন দেখলো বাম পাশ থেকে ডান পাশে বারবার যাচ্ছে, আর একজন দেখছে ডান পাশ থেকে বাম পাশে বারবার যাচ্ছে। মানে তাকবীর ভাই যেটা দেখেছেন, আর এক ভাই তার উল্টো ডিরেকশনটা দেখছেন, এমনটা হচ্ছে। তো এর ভিতরে আরেকজন বলছে, ভাই আমি তো একটা ছায়ামূর্তিকে দেখলাম, কিন্তু আমি দেখছি এই জিনিসটা সোজা দাঁড়িয়ে আছে, আমরা হেঁটে গেলেও মনে হচ্ছে সে আমাদের সাথে সাথেই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ ওই 5 জনের মধ্যে 3 জন একই অবয়বটা দেখছে, কিন্তু 3 জনই ভিন্ন ভিন্ন ডিরেকশনে দেখছে। একজন দেখছে দাঁড়িয়ে আছে, আরেকজন দেখছে বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে, আরেকজন দেখছে ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে। এরকম অবস্থায় তারা দেখছে। তখন ওনারা তো শিওর হয়ে গেছেন এটা ওনাদের মনের ভুল নয়। ওনারা তখন দ্রুত হাঁটতে শুরু করলেন। হঠাৎ
পেছন থেকে ভেসে আসলো ভয়ঙ্কর একটা শব্দ। মনে হচ্ছে কেউ যেন হাসছে, অট্ট হাসিতে ফেটে পড়ছে। এই হাসিটা আবার কিছু সময় পরে বন্ধ হয়ে যায়। এরপর আর কোনো সমস্যা হয়নি। ওনারা দ্রুত হেঁটে রাস্তার একদম শেষ দিকে চলে আসেন। তবে ওনাদের মধ্যে সবচেয়ে বড় যিনি অনার্সে অধ্যয়নরত ছিলেন, উনি দেখেন যে একটা শেওড়া গাছের ডালে অনেক বড় একটা পাখি বসে রয়েছে। এটা যে কি পাখি এটা উনি বুঝতে পারেননি, শুধু উনি দেখেছেন। তবে ওই সময় উনি কিছু বলেননি, বললে সাথে থাকা অন্যরা ভয় পেতে পারে। এরপর তো ওনারা মূল রাস্তায় চলে আসেন, তারপর বাড়িতে চলে আসেন। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। ওই রাতে এই তাকবীর ভাই আর ওনার এক খালাতো ভাই এক ঘরে শুয়েছিলেন। শুয়ে শুয়ে মোবাইল ফোন চালাচ্ছিলেন, গল্পও করছিলেন একই সাথে। রাত তখন আনুমানিক 1টা বাজে। অনেকেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে রাত 1টা মানে তো অনেক রাত। ইলেকট্রিসিটি থাকুক আর না থাকুক, রাত 1টার সময় কিন্তু লোকজন খুব একটা জেগে থাকে না। আর ওই সময়ে ওনাদের এই যে ঘরটা, এই ঘরের উপরে একটা আম গাছ ছিল। ওই আম গাছে যে আমগুলো ধরেছিল, এই আমগুলো বেশ ছোট 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 আম আর কি। কেবল আম ধরা শুরু করেছে আর কি, মুকুল ফুটে বের হওয়ার পর আরেকটু বড় হলে যেরকমটা হয় ওই রকম আর কি। হঠাৎ করে ওনাদের কাছে মনে হতে থাকে বাড়ির টিনে শত শত এই আমের ঢিল পড়ছে। এটা কিন্তু পাথর না। পাথর যদি টিনের চালের উপর পড়ে এক ধরনের খটাং করে আওয়াজ হয়, কিন্তু আম তো একটু সফট। এইটা যদি টিনের চালের উপর পড়ে তখন শব্দটা কিন্তু ভিন্ন রকমের হয়। যাদের ঘরের চালের উপরে আম গাছ রয়েছে, আম যদি পড়ে, বিশেষ করে এরকম ছোট ছোট আম যদি পড়ে, ওনারা কিন্তু বুঝতে পারেন যে কোনটা আম আর কোনটা ঢিল। এরকম শব্দ 4 থেকে 5 সেকেন্ড স্থায়ী হলো, এরপর বন্ধ হয়ে গেল। এদিকে এই দুইজন তো বেশ ভয় পেয়ে গেলেন। ঘটনাটা কি? ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেলেন ওনারা দুজন। হইলটা কি আসলে? হঠাৎ করে ওনারা আর একটা শব্দ শুনতে পেলেন। শব্দটা এরকম যে একটা বড় মোটাসোটা মানুষ টিনের চালের উপরে হাঁটলে যেরকম শব্দ শোনা যায়, ঠিক সেরকম। ওনাদের বাড়িটা ইটের তৈরি, তবে ছাদটা কিন্তু টিনের। ওনারা দুজনেই লক্ষ্য করছিলেন যে যেখান থেকে শব্দটা আসছে ঠিক সেখানকার টিনটা দেবে যাচ্ছে। আবার অন্য কোথাও শব্দ হলে ওখানে টিনটা দেবে যাচ্ছে, কিন্তু যেখানে একটু আগে দেবে গিয়েছিল সেখানে কিন্তু টিনটা আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। অন্য জায়গায় টিন দেবে যাচ্ছে যেখানে শব্দটা হচ্ছে। আর টিনের চালে এই ধরনের যদি শব্দ হয়, এক ধরনের ক্যাচ ক্যাচ আওয়াজ হয়, ওইরকম আওয়াজ হচ্ছে। ওনারা দুজনে সেই আওয়াজও শুনতে পাচ্ছেন, আর টিনের চাল যে দেবে যাচ্ছে এটাও দেখতে পাচ্ছেন। তখন ওনাদের হাতে তো মোবাইল ফোন ছিল, স্মার্টফোন। ওনারা সেটা দিয়ে এই দৃশ্যটা ভিডিও করার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে ভিডিওটা যখন দেখেন তখন দেখেন অদ্ভুত ব্যাপার। টিনটা একদম স্বাভাবিক দেখা যাচ্ছে, কোনো শব্দও শোনা যাচ্ছে না। ভিডিওতে সেটা ধরা পড়লো না, অথচ ওনারা দুজনই সেই দৃশ্য দেখেছেন। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এটা কিভাবে সম্ভব, এটা ওনারা বুঝতে পারলেন না। এই ভিডিওটা পরবর্তীতে ওনাদের পরিবারের সদস্যদেরকে দেখিয়েছিলেন যে এই ঘটনা। ভিডিওতে আসলো না, অথচ ওনারা নিজের চোখে এটা দেখেছেন। একই রকম ঘটনা ভিডিওতে না আসলো, অথচ ওনাদের চোখে ধরা পড়লো। এর ব্যাখ্যা কি হতে পারে? যখন এটা নিয়ে বাসায় আলোচনা হচ্ছিল, তখন নানি একটা অদ্ভুত তথ্য দিলেন। উনি জানালেন এই বাড়ির পাশেই একটা সময় বড় বড় 2টি কাঁঠাল গাছ ছিল। তাও সেটা প্রায় 30 বছর আগের কোন একটা সময়। ওই কাঁঠাল গাছকে কেন্দ্র করে জিন ঘটিত সমস্যা শুরু হয়ে যায়। আর এই সমস্যাটা শুরু হয়েছিল মামার সাথে। তিনি বেশ সুদর্শন ছিলেন, তাই একটা পরী তার প্রতি আকৃষ্ট হয়েছিল। ওই পরীটাকে তাড়ানোর উদ্দেশ্যে হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর রুকিয়া করে ওই পরীটাকে নাকি তুলনামূলক যে ছোট কাঁঠাল গাছ যেটা ছিল আর কি, ওই গাছটাতে বন্দি করে ফেলেছিলেন। পরবর্তীতে জায়গা জমি ভাগাভাগির পর মামার ভাগে যে অংশ পড়ে সেখানেই মূলত ওই 2টো গাছ পড়ে যায়। তিনি বড় গাছটাকে কাটতে পারলেও ছোট গাছটাকে নাকি কোনোভাবেই কাটতে পারেননি। তাই যেই গাছটি কাটতে পারেননি ওটাকে উনি ওভাবেই রাখতে বাধ্য হয়েছিলেন। যেই নাকি কাটতে এসেছিল সেই অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। তাই পরবর্তীতে এই গাছটাকে না কেটেই বাড়ির ডিজাইনটাই পরিবর্তন করে ফেলা হয়।
এই গাছটাতে নাকি যেই পরীটা আছে সে নাকি মাঝে মধ্যেই লোকজনদেরকে, বিশেষ করে এই বাড়ির লোকদেরকে ভয় দেখাতে চেষ্টা করে। নানা নানি নাকি এতে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছেন। তবে ওনারা রাতের বেলাতে ওই রাস্তায় কি হয়েছিল এটা অবশ্য নানিকে বলেননি, যার কারণে নানিও বুঝতে পারেননি যে কোন কারণে হয়েছে। তবে এটা নিয়ে ওনারা কোনো হুজুরের কাছেও যান নাই। হতে পারে যে ওই যে রাস্তাতে যে ভয় পেয়েছিলেন ওনারা, ওই জিনিসটাই ওনাদের সাথে সাথে চলে এসেছিল। আবার হতে পারে কাঁঠাল গাছের ওই পরিটাই ভয় দেখিয়েছিল, দুটোই হতে পারে। প্রিয় লিসেনার্স, আসলে মুরব্বীরা যদি কোথাও যেতে নিষেধ করেন এটা আমাদের শোনা উচিত, কেননা ওনাদের দীর্ঘ জীবনে কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতার আলোকে ওনারা অনেক কিছু বলতে পারেন, তাদের অবজারভেশনের পাওয়ারটাই আলাদা। আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি না, আমরা অনেক কিছুই কুসংস্কার ভেবে উড়িয়ে দেই, কিন্তু পরবর্তীতে যখন মারাত্মক বিপদে পড়ে যাই তখন বুঝতে পারি মুরব্বীদের কথা শোনা উচিত ছিল। কিন্তু একবার ভুল হয়ে গেলে তখন কিন্তু সেই ভুলের মাসুল আমাদেরকে খুব কঠিনভাবেই দিতে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর রাতের বেলা এই ধরনের নির্জন রাস্তা দিয়ে হাঁটার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। হুটহাট করে কোথাও কফ থুথু এগুলো ফেলা যাবে না, কোথাও নাপাকি করা যাবে না, কোনো ঝোপ জঙ্গলের ভেতরে হুট করে ঢিল মারা যাবে না, সেখানে জল বিয়োগ করা যাবে না, কোনো গর্তের মধ্যে জল বিয়োগ করা যাবে না, বা অপবিত্র কোনো কিছু ফেলা যাবে না। তাহলে কিন্তু আমাদের উপর বড় ধরনের বিপদ নেমে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আমরা যতই সতর্ক থাকি, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন তাহলে কিন্তু কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। তাই আল্লাহর উপর ভরসা করে আমরা যে সেলফ রুকিয়াগুলো আছে সেগুলো করে ইনশাল্লাহ বাসা থেকে বের হব। আমরা যেন এই আমলগুলো করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। লিফট বহুতল ভবনে ওঠানামার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। লিফট যদি থাকে তাহলে আমরা কষ্ট করে আর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে চাই না। কিন্তু ভাবুন তো একবার, আমরা এমন কোন একটা লিফটে উঠেছি যে লিফটে ওঠার পর লিফটের ভিতরে এমন কোনো ব্যক্তির অস্তিত্ব আমরা অনুভব করতে পারছি যার অস্তিত্ব আবার তখন পৃথিবীতেই নেই। আর যে ব্যক্তির অস্তিত্ব আমরা অনুভব করতে পারছি তিনি বাহিরের কেউ নন, আমাদের খুবই প্রিয়জন। তাহলে বিষয়টা কেমন হবে? হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই এপিসোডে এমন একটি লিফট নিয়ে কথা বলবো যে লিফটটি কিন্তু দূর দেশের কোনো জায়গায় নয়, এটি আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের কোনো একটা ভবনে রয়েছে। এক্সাক্ট ঠিকানা তো আমরা বলতে পারছি না, এতে করে ভবনটির মালিক পক্ষ বিষয়টা হয়তোবা ভিন্নভাবেও নিতে পারেন। ভাবুন তো একবার যে আমরা কোন একটা লিফটের কাছে গিয়েছি, হঠাৎ করে দেখলাম 5-6 জন মানুষ হুড়মুড় করে বেরিয়ে আসছে, মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে। তখন বিষয়টা কেমন হবে? আর এরকম যদি কোনো ঘটনা ঘটে আমরা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবো, ভাই কি হয়েছে কি হয়েছে? তখন দেখা যাবে যে ওই লোকগুলো বলছে ভাই ভূমিকম্প, বা এমন কোন একটা আতঙ্কিত হয়ে যাওয়ার মতো বিষয় বলবে যেটা আসলে কোনো বাস্তবতা ওই সময়ে নেই। তাহলে কেমন হবে বিষয়টা? সময়টা 1950-এর দশকের মাঝামাঝি, যখন ঢাকায় প্রথম লিফট এসেছে। ওই সময় কিন্তু লিফট অপারেট করার জন্য অপারেটর পাওয়াটা খুবই দুষ্কর ছিল, যেহেতু নতুন একটা জিনিস, কারো অভিজ্ঞতাও ছিল না। ওই সময়ে ঢাকার মতিঝিলের কয়েকটি জায়গায় লিফট বসানো হয়েছে। একজন খুবই ধনাঢ্য ব্যক্তি যিনি একটি ভবন তৈরি করছিলেন এই রাজধানী বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে, তো উনি ওনার ভবনে লিফট লাগাতে হবে এমনটাই ইঞ্জিনিয়ারকে বলেছিলেন। ইঞ্জিনিয়ারও সেই অনুযায়ী ডিজাইন করেছিলেন। লিফট আনা হলো জাহাজে করে, এরপর লিফট বসানোর কাজও শুরু হলো। ওই সময় যেহেতু জিনিসটা নতুন ছিল বাংলাদেশে, অনেকেই লিফটে ওঠানামা করতে ভয় পেতেন। তাদের ভয়টা একবার সত্যিও হয়ে গেল। ওই ভবনের লিফটটা হঠাৎ করে ছিঁড়ে পড়ে গেল। লিফটের ভেতরে 2 জন শ্রমিক ছিলেন। তখনও কিন্তু ওই ভবনের কাজ পুরোপুরি শেষ হয়নি, তার আগেই লিফট বসানো হয়ে গিয়েছিল। ওই 2 জন শ্রমিক মারা যান। তবে তাদের মৃত্যুর খবরটা ওভাবে কিন্তু সামনে আসেনি। তখন তো এরকম মিডিয়া ছিল না, কয়েকটি হাতে গোনা পেপার পত্রিকা ছিল, সেগুলোও তো
গ্রামের মানুষ বা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছাতো না, যার কারণে বিষয়টা ওভাবে জানাজানি হয়নি। লিফট ছিঁড়ে যাওয়ার কারণে এই লিফটের আবার পুনরায় ইনস্টলেশনের কাজটা দেরি হয়ে যায়। একটা সময় এসে আবার লিফট মেরামত করা হয়, কিন্তু অপারেটর পাওয়া যায় না। এই সমস্যাটা আবার দেখা দিল। যাও দু একজন পাওয়া যায়, এরা দু একদিন কাজ করার পরে কেন জানি চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, কাজ করতে চায় না। কি একটা সমস্যা! একে তো বাংলাদেশের লিফটের ব্যবহার বিরল ওই সময়ের প্রেক্ষাপটে, আবার সেই লিফট নিয়েও এরকম ঝামেলা। বেশ কয়েকদিন পরে একজন ব্যক্তিকে পাওয়া গেল, তার নাম হচ্ছে আসগর মিয়া। এই লোকটা এতটাই গরিব যে যে কোনো একটা চাকরি তার প্রয়োজন ছিল। এখানে এসে আসগর মিয়া জানতে পারলেন লিফট অপারেটরের পদটা খালি আছে। তিনি এই কাজটি করতে চাইলে মালিক পক্ষ এক বাক্যে রাজি হয়ে গেল, যদিও বা এই আসগর মিয়ার কোনো অভিজ্ঞতাই ছিল না। কয়েকজন যারা লিফট সম্পর্কে হালকা পাতলা জানতেন, তারা আসগর মিয়াকে বুঝিয়ে দিলেন কিভাবে দরজা বন্ধ করতে হবে, খুলতে হবে, উপরে যেতে হবে, নিচে যেতে হবে। এগুলো অল্প সময়ের মধ্যেই আসগর মিয়া আয়ত্ত করে ফেললেন। কাজ শুরু হয়ে গেল। মাসখানেক কোনো সমস্যা হয়নি, কিন্তু মাসখানেক পর ঘটল একটা ঘটনা। 9 তলা থেকে যাত্রী নিয়ে নিচতলায় নামছিলেন আসগর মিয়া। এমন সময় লিফটের একটা কোণায় আসগর মিয়া দেখতে পেলেন একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন, পরনে পাঞ্জাবি, মাথাটা অনেকখানি নিচু করা। ভালো করে খেয়াল করতেই আসগর মিয়া বুঝতে পারলেন এই লোকটা তারই বাবা। উনি খুবই অবাক হলেন, কিন্তু বৃদ্ধ লোকটা কোন এক চিন্তায় মগ্ন, সে অন্য কোনো দিকে খেয়ালই করছিল না। এর মধ্যে লিফটটা নিচতলায় পৌঁছে গেছে। লিফটের দরজা খুলে বাকি লোকগুলো নেমে যেতেই তার বাবা যেন কোন দিক দিয়ে বের হয়ে চলে গেল। আসগর মিয়ার খুঁজেই পেলেন না লোকটাকে। বের হয়ে উনি বাবাকে খুঁজতে যাবেন, এমন সময় ভবনের মালিক এসে হাজির। তার খুবই জরুরি কাজ, ভবনের 5 তলায় তাকে যেতেই হবে। ঠিক তখনই আসগর মিয়া বেচারা বাবাকে খোঁজার আশা বাদ দিয়ে মালিককে নিয়ে চলে গেলেন উপরে। আসগর মিয়া চিন্তা করলেন, ওনার বাবা যখন ঢাকা এসেছেন তার বাসাতেই উঠবে নিশ্চয়ই, যেহেতু তার কাছে বাসার ঠিকানা ছিল। অফিস শেষে বাসায় গিয়েও যখন উনি ওনার বাবাকে দেখলেন না, খুব চিন্তা হলো তার। বয়স্ক মানুষ, ভুল করে অন্য কোথাও চলে গেলেন কিনা, হারিয়ে গেলেন কিনা, নাকি উনি চোখে ভুল দেখেছেন। উনি বাড়িতে একটা চিঠি লিখলেন এসব জানিয়ে। তখন তো মোবাইল ফোন ছিল না, চিঠি লিখেই খবর আনা নেওয়া করতে হতো। এতে সময়ও লাগতো বেশ অনেক দিনই। তার পরের দিন ছিল অফিস বন্ধ। আসগর মিয়া বাসায় ছিলেন। এমন সময় বাড়ি থেকে একটা চিঠি এসে হাজির। চিঠিটা খোলার পর আসগর মিয়া খুবই অবাক হয়ে যান। তার ভাই চিঠি লিখেছেন, তার বাবা 4-5 দিন আগেই মারা গেছেন। অবাক হওয়ার সময় উনি পেলেনই না বেশি করে, বাড়িতে ছুটতে হবে। বাড়িতে ছুটলেন। বাবার শেষ মুখটাও উনি দেখতে পেলেন না। বাবাকে যে শেষ দেখাটা দেখবেন, এটাও ওনার ভাগ্যে জোটেনি। বাবার দোয়া অনুষ্ঠান শেষ করে কয়েকদিন পরে উনি চাকরিতে ফিরলেন আবার। একদিন লিফটটা উপর থেকে নিচে নামার সময় আবার উনি ওনার বাবাকে দেখতে পেলেন। ওনার দিকে দাঁড়িয়ে আছেন, মাথাটা নিচু করা। এবার উনি আর ডাকতে গেলেন না বাবাকে। বেশ কয়েকদিন পরের কথা, আসগর সাহেব প্রায় দিনই তার বাবাকে দেখেন। বিশেষ করে লিফটটা যখন উপর থেকে নিচে নামে তখন, নিচ থেকে যখন উপরে ওঠে তখন উনি দেখেন না। এর মধ্যেই একদিন উনি দেখতে পান তার বাবার পাশে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এই লোকটাকে দেখে উনি চিনতে পারেন উনি একজন ভদ্র মহিলা, আর এই ভদ্র মহিলা ওনারই আপন চাচি। আসগর সাহেব বুঝতে পারেন ঘটনাটা কি হয়েছে। বাসায় গিয়ে অপেক্ষা করে চিঠির দুঃসংবাদের জন্য। পরদিনই আবার তার ভাইয়ের চিঠি এসে হাজির, মারা গেছেন তার বড় চাচি। তবে উনি মারা গেছেন পানিতে ডুবে। একে একে আসগরের লিফটে মৃত ব্যক্তিদের সংখ্যা বাড়তে থাকে। আগে শুধু ওনার বাবা ছিলেন, এখন যুক্ত হয়েছেন বড় চাচি। তার ছোট বোনটা এসে যোগ দেয়। যে সাপের কামড়ে মারা গেছে কয়েকদিন হয়েছে। আসগরের মাও চলে আসে বছর খানেকের মধ্যেই। সবাই মিলে লিফটের ভেতরের অংশটা দখল করে দাঁড়িয়ে থাকতো। কিন্তু
এটা তখনই হতো যখন লিফটটা উপর থেকে নিচে নামতো। প্রথম প্রথম লিফটে খুব কম মানুষই উঠতো, কেউই খেয়াল করতো না যে কে আছে কে নাই। এখনো তো আমরা যখন লিফটে উঠি ওভাবে খেয়াল করি না আশেপাশে কে আছে। আস্তে আস্তে লিফটে ওঠা মানুষের সংখ্যাও কিন্তু বাড়তে থাকে, কিন্তু এই মানুষগুলো লিফটের এক কোনায় জড়সড়ো হয়ে দাঁড়িয়ে থাকতো, কোনো কথা বলতো না, আসগর সাহেবের দিকে তাকাতোও না। আসগর সাহেব একদিন দেখেন অচেনা এক ভদ্র মহিলা মাটির দিকে তাকিয়ে আছেন। আসগর সাহেব চিনতে পারেন না ওই ভদ্র মহিলাকে, ইনি তার কোনো আত্মীয় স্বজন নন। তাহলে ওনার মায়ের পাশে দাঁড়িয়ে আছেন এই মহিলাটা কে? এসব ভাবতে ভাবতে লিফটের এক যাত্রী মা বলে চিৎকার দিয়ে ছুটে যায় সেদিকে। সে নিজের দু চোখকে বিশ্বাসই করতে পারছে না। অন্য সব যাত্রী অবাক হয়ে দেখতে থাকে। তার মা সাড়া দেয় না তার ডাকে, মাটির দিকেই তাকিয়ে থাকে। লিফটটা নিচে চলে আসে তখনই। আসগরের পরিবার এবং সেই যাত্রীর মাকে আর দেখা যায় না। লিফটের সবাই সেই যাত্রীকে প্রশ্ন করে, জানা যায় তার মা সপ্তাহখানেক আগেই মারা গেছেন। আসগর সাহেব তখন তার পরিবারের কাহিনী খুলে বলে সবাইকে। কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তারই মৃত আত্মীয় স্বজন। এক কান দু কান ছড়াতে ছড়াতে অনেকেই জেনে যায় ওই লিফটে মৃত মানুষকে দেখতে পাওয়া যায়। আসগর সাহেব অনেকদিন চাকরি করেছিলেন ওখানে। তারপরে যে লিফটম্যান এসেছিলেন তার সাথে অমন হতে থাকে। এমনই নাকি চলছে এখন পর্যন্ত। ভূত নয়, মৃত মানুষ। কেউ যদি মারা গিয়ে থাকে শুধু তাদেরকেই নাকি ওখানে দেখা যায়। লিফটে করে উপর থেকে নিচে নামবে তারা, কারোর সাথে কথা বলবে না, মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকবে ওই লিফটের ভেতরের দিকেই, মানুষের সাথেই বের হয়ে যাবে। আর এই মানুষদেরকে শুধু সেই ব্যক্তিই দেখতে পাবেন যেই ব্যক্তির নিকট আত্মীয় ছিলেন তারা, এছাড়া অন্য কেউ দেখতে পাবে না। ভাবুন একবার প্রিয় দর্শক, এমন একটি লিফট যেখানে উঠলে আমরা আমাদের মৃত আত্মীয় স্বজনদেরকে দেখতে পাবো, আর যেটা নাকি এখনো রয়েছে। আপনাদের কাছে কি মনে হয় বিষয়টা আসলে কি হতে পারে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।